ফেসবুক আইডিটা কি আপনাদের? গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদ। আমরা লাইভ অলরেডি। বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদের আয়োজনে ভার্চুয়াল আলোচনা। আজকের আলোচ্য বিষয় লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধার কোন পথে। উক্ত অনুষ্ঠানে আজকে যারা উপস্থিত আছেন আমাদের আলোচকবৃন্দ, সাবেক ভূমি উপমন্ত্রী ও বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই। উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগ শ্যামা ওবায়দ রিংকু। উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি ও গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদের সম্মানিত উপদেষ্টা এম এ মালেক ভাই। এছাড়া আরো উপস্থিত আছেন গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদের সম্মানিত সভাপতি লরেন ভাই, সাংগঠনিক সম্পাদক রুমি ভাই। এছাড়া আছেন বিশিষ্ট সাংবাদিক লন্ডন প্রেস ক্লাবের সভাপতি জাহিদ মোমেন ভাই। এছাড়া আরো উপস্থিত আছেন গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদের দুবাই শাখার আহ্বায়ক মোহাম্মদ দেলাওয়ার হোসেন এবং সঞ্চালনায় আমি মুনসুবাইদুর রহমান। গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং যারা এই অনুষ্ঠানটি ফেসবুক লাইভের মাধ্যমে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তে প্রথমেই আসলে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদের যে আজকে আলোচ্য বিষয়, এই আলোচ্য বিষয়ের উপরে রুমি ভাইকে অনুরোধ করব যে লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধার কোন পথে, এই বিষয়ে কিছু বলার জন্য। রুমি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সভাপতি জনাব লরেন ভাই, উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, সেই দীর্ঘদিন ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত যাকে সবসময় পাশে পেয়েছি, আমাদের প্রিয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই। উপস্থিত আছেন দক্ষিণ বাংলার সিংহপুরুষ, বিএনপির অন্যতম পুরোধর ছিলেন, অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিএনপিকে যারা বাঁচিয়ে রেখেছিলেন, সাবেক বিএনপির মহাসচিব জনাব ওবায়দুর রহমানের সুযোগ্য কন্যা, দক্ষিণ বাংলার অগ্নিকন্যা, প্রিয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় ভাই, যুক্তরাজ্য বিএনপির সভাপতি, যিনি আজকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই করোনার মধ্যেও প্রত্যেকটি অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য, বাংলাদেশে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যার অক্লান্ত পরিশ্রম, সে মালেক ভাইকে ধন্যবাদ জানাচ্ছে। আজকের যে বিষয়বস্তু লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধার। গণতন্ত্র তো অনেক আগেই লুণ্ঠিত হয়ে গেছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে 90 স্বৈরাচার সরকারকে হটিয়ে বাংলাদেশে গণতন্ত্র এনেছিলেন, সংসদীয় গণতন্ত্রের উত্তরণ করেছিলেন। আমরা দেখেছি যতবারই বাংলাদেশে বিপদের সম্মুখীন হয়েছে, সেই স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে 71 সালে যখন স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, আমাদের যা সৃষ্টি না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন স্বাধীনতা ঘোষণার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছিলেন। যখন গণতন্ত্র লুণ্ঠিত হয়েছিল, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে 10টি বছর, আমরা তখন ছাত্র সংসদে ছিলাম, 90 স্বৈরাচারী এরশাদ সরকারের বুলেটের মুখে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে প্রিয় নেত্রীর নেতৃত্বে গণতন্ত্র ফিরে এসেছিল। কিন্তু এই স্বৈরাচারী শেখ হাসিনা যেদিন মায়া কান্নার জালে আবারও বাংলার ক্ষমতায় এসেছিল, সেদিন থেকেই গণতন্ত্রের আকাশে আবার দুর্যোগের ঘনঘটা। এই করোনার মধ্যেও আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেই দিন আমরা পিজি হসপিটাল থেকে মিছিল করে বাসায় নিয়ে যাচ্ছিলাম, সেদিনও আমরা পুলিশের লাঠিচার্জ খেয়েছিলাম, টিয়ার সেল খেয়েছিলাম কারণ বাজার মোড়ে। তাই বলতে চাই, আজকে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের মুখে,
আজকে আমরা করোনার মাধ্যমে দেখতে পাই দেশে গণতন্ত্র কেন, দেশে মানুষের জীবন কিভাবে বেঁচে থাকবে সেই ব্যবস্থাও নাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, বক্তব্য দেবেন নেতৃবৃন্দ। অবশেষে আবারও আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে আগামী দিনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র যাতে পুনরুদ্ধার হয় সেই আশাবাদ ব্যক্ত করে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দুলু ভাই ভালো আছেন? শ্যামাপা কেমন আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে এই মুহূর্তে জয়েন করছে জাহিদ মমিন ভাই। মোহন ভাই উনি আসলে গেস্ট হিসেবে ছিলেন এখানে। মোহন ভাই, আপনি যেহেতু এই মুহূর্তে ঢুকছেন, আপনি আমাদের এই আলোচ্য বিষয় সম্পর্কে জানেন যে লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধার কোন পথে। আপনাকে অনুরোধ করবো কিছু বলার জন্য। ধন্যবাদ। আজকে সভা সম্মানিত সভাপতি এবং সবচেয়ে আমার প্রিয় মানুষগুলো আজকে এখানে, আমরা যারা বারবার গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানবাধিকারের ক্ষেত্রে ব্রিটিশ পার্লামেন্ট থেকে শুরু করে যেখানে আমরা যতগুলো প্রোগ্রাম করি, যেখানে উপস্থিত থাকেন আমাদের অত্যন্ত প্রিয় দলের সেই সাবেক ছাত্রনেতাই আমি বলবো, যেহেতু তার যে পরিচয় সেখান থেকেই তার পরিচয়টা বহন করে, সেই রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দুলু ভাই এবং আমাদের আরেকজন প্রিয়, আমি বলবো যে বর্তমান সময়ের একজন কঠিন বক্তা এবং হাসিনার এক আতঙ্ক যাকে নিয়ে সেই বক্তব্যের মাধ্যমে তিনি হচ্ছেন আমাদের শামাপা। আর আরেকজন হচ্ছে, আমি তাকে বলবো যাকে একমাত্র ভালোবেসেই লন্ডনে আসা বন্ধ করে দিয়েছেন হাসিনা, তিনি হচ্ছেন আমাদের যুক্তরাজ্য বিএনপি সভাপতি জনাব মালেক ভাই। তাকে কিন্তু আমরা দুষ্টামি করে অনেক সময় বলে থাকি যে আপনার জন্য লন্ডনে আসে, আবার আপনি তাকে বিতাড়িত করেন। এটা একটা তাকে এই জন্য আমরা তাকে অনেক রকমের বলি। তো সবাই কেমন আছেন আমি একটু জানতে চাই। দুলু ভাই, শামাপা, আপনাদের সাথে অনেকদিন পর দেখা হইলো। মাঝখানে আমি কয়েকবার ফোনও দিছিলাম মনে হয় দুলু ভাইকে। তো এই করোনা উপলক্ষে যে কিরকম আছেন এই জন্য আর কি। কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। যেভাবে ঘরের মধ্যে আটকে থাকলে মানুষ যে অবস্থা আর কি, আল্লাহর রহমতে কিন্তু আমরা ভালো আছি আর কি। না ধন্যবাদ আল্লাহর রহমতে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেভাবে রাখছে এই দুর্যোগের মধ্যে। কারণ আমি একটা কথা বিশ্বাস করি, গতকালকেও একটা জিনিস পড়তেছিলাম যে বাংলাদেশের যে সিচুয়েশনটা, আমি রাজনৈতিক ভাবে না, একজন মানুষ হিসাবে আল্লাহ তাআলা যে আমাকে মানুষ হিসাবে তৈরি করছেন, আশরাফুল মাখলুকাত হিসাবে, যেটা আমাকে আল্লাহ তাআলা আমাকে বলছে কি আকল দিছে, জ্ঞান দিছে। জ্ঞান থেকে যখন আপনি বিচার করবেন তখন দেখবেন যে বাংলাদেশের মানুষের প্রতি সবচেয়ে যেটা অবিচার হচ্ছে সেটা হচ্ছে ওইটারই অপপ্রচার এবং ওইটারই অপব্যবহার, যেটার মাধ্যমে আমরা কি করছি যে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা তাদের ভাবমূর্তি সমস্ত বিশ্বের কাছে আজকে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমাদের নতজানু পররাষ্ট্র নীতির কারণে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে। আমরা এই নতজানু সরকারের জন্য আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তারপর এখন যেটা এফেক্ট হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনার এই যারা রেমিটেন্স যোদ্ধা আছে ইটালিরা বাংলাদেশে গেলেও বললো, তাদেরকে দোষ দেওয়া হলো যে ইটালির থেকে করোনা নিয়ে আসছে। আবার এখন তারা ইটালিতে আসছে, ইটালি সরকার তাদেরকে গ্রহণ করছে না। এবং তাদেরকে আমি গতকালকে বলবো, আমাদের বন্ধুবর যারা এখন মিনিস্টার হয়েছে, মালিক ভাই জানে আয়ারল্যান্ডের অনেকেই মিনিস্ট্রি পেয়েছেন কিছুদিন আগে ইলেকশনের পরে, যারা মিনিস্টার হয়েছেন তো তারা মিনিস্ট্রি পেয়েছেন। এবং তারা গতকালকে আমি একজন খুব গুরুত্বপূর্ণ মন্ত্রীর সাথে, স্টেট মিনিস্টারের সাথে আলোচনার পরে উনি বললেন যে না, বাংলাদেশ থেকে লোকজন আর আয়ারল্যান্ডে ঢুকতে দেওয়া যাবে না, কারণ আমরা রেড জোন ঘোষণা করছি বাংলাদেশকে। যেহেতু এই যে সার্টিফিকেট জালিয়াতির কারণে যে বাংলাদেশের ভাবমূর্তিটা এই প্যান্ডেমিকের সময় যে কোথায় নিয়ে গেছে সরকার, মূলত আমার মনে হয় যে মানুষ পাগল হইলে তাকে পাগলাগারোতে পাঠায়, কিন্তু এর যে কোথায় পাঠাইলে যেটা শুদ্ধ হবে সেটা বলতে পারে না।
আর এদের কথাবার্তার যে লাগাম, কালকে আমরা আরেকটা টক শোতে ছিলাম, ওখানে আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদক বলেন শাহেদ করিম তো জামাত বিএনপি থেকে আগত বা এইছে। এখন আমার ভয় হচ্ছে, আজকে সকালবেলা আমি লন্ডনের এক বিশিষ্ট সাংবাদিকের সাথে কথা বললাম, তাই বললো ভাই ভয় তো আমারও হচ্ছে। আমি কি ভয়? বলে যে কোন দিন তারা আবার হাসিনা যখন ধরা পড়বে, জয়ের যখন কুকীর্তিগুলো সব ধরা পড়বে, যখন হাজার হাজার কোটি টাকার সন্ধান এখন তো আসছে, যে কারণে সাগরণী হত্যা হলো বা অন্যান্য যারা হলো, যখন এইটার মাধ্যমে যখন আবার তাদেরটা ধরা পড়বে, তখন বলবে যে এইটা তো ওই জিয়াউর রহমানের জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের দ্বারাই তারা আসছে, কেননা শেখ মুজিব সাহেব ছিল তো বাকশাল। তো সুতরাং এটাও বিএনপির তৈরি, এটাও বিএনপির থেকে আগত। তা ভয় হচ্ছে আবার তো কখন তারা আবার তাদের নেত্রীকেই, যেমন এখন রেখে সবাই চলে গেছে, তো আবার তাদের নেতৃত্ব কি কখন আবার বলে বসে যে এটাও বিএনপির থেকে আগত, বহিরাগত। তো সুতরাং এই যে একটা শঙ্কিত তারা, তাদের আসলে নেতৃত্বের যে অবস্থা, গণতন্ত্র, দিনের ভোট রাতে, তারপর সবই অলৌকিক। আপনার এখন যত কিছু হচ্ছে সমাপা, আপনি তো ব্রিটিশ পার্লামেন্টে আসছেন অনেকবার, আমাদের সাথে মালিক ভাই আমাদের সাথে অনেক প্রোগ্রামে যুক্ত ছিলেন, আপনি দেখেছেন এখানে যারা ব্রিটিশ পার্লামেন্টের যে কথাবার্তা বা যা কিছু আপনি শুনছেন, আপনি নিজেও বক্তব্য দিচ্ছেন, সবাই জানে যে পৃথিবীতে একমাত্র সব সম্ভাবনার দেশ সেটা হচ্ছে বাংলাদেশ, যেখানে এই প্যান্ডামিকের সময়ও সবকিছুতেই জালিয়াতি, যেভাবে জালিয়াতি করে বাংলাদেশের তল্পিবিহীন ঝুড়িতে, তলাবিহীন ঝুড়িতে পরিণত করছে, এবং পার্শ্ববর্তী একটা দেশের যে এটা সত্যি কথা, নিজের কাছে বাংলাদেশি বলতে ও যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করি বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসি, যে স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে যে উই রিভল্ট বলে যে যুদ্ধ করেছেন, তার জন্য আজকে বাংলাদেশি বলি। নাইলে ওইটা যদি না হতো তাহলে আজকে বাংলাদেশের পরিচয় দেওয়া যেত না। কারণ এখন যেভাবে যা কিছু হচ্ছে তাতে সত্যি নিজের কাছে খুব ছোট মনে হচ্ছে। কারণ প্রত্যেকটা জায়গাতে আমরা যারা বিশেষ করে যারা ইউরোপিয়ানের সাথে ফরেন অ্যাফেয়ার্স এর সাথে কাজ করি বা দেখি বা যত কিছু, সবার মধ্যে এদের মধ্যে কারণ কেন জানি বাংলাদেশের নামটা ইদানিং খুব মানে খুব ছড়িয়ে পড়ছে, যে ভালো কিছুর জন্য না, যে এরা এই সময় যে বিশ্বের ইতিহাসেও নজির যে এরা এই সময়ও এইটা নিয়ে 2 নাম্বারই করছে, যে করোনার সার্টিফিকেট নেগেটিভ না পজিটিভ তা নিয়ে এতগুলা লোকরে, এই যে 18 কোটি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিল, এর দায় একদিন জনগণ বিচার করবেন। আর যাদের কাছে এইটা নিয়েই ব্যবসা, তাদের কাছে গণতন্ত্রের কথা বলে আমার মনে হয় লাভ নাই, ভূতের মুখে রামের নাম শোনা যাবে। তাদের কাছে গণতন্ত্রের কোনো ব্যাখ্যা নাই। ওই ব্যাখ্যা যারা আবিষ্কার করছেন গণতন্ত্রের, তারা যদি আজকে পৃথিবীতে বাইচে থাকতো তাহলে বহুত আগে সুইসাইড করতো, এদের অবস্থা দেখলে, গণতন্ত্রের মুখের কথা যদি তাদের কাছে শুনে। তো পুনরুদ্ধারের ক্ষেত্রে আপনাদের মতো যারা যোদ্ধা আছেন, ইনশাল্লাহ আপনাদের হাত ধরে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশে আবার সেই গণতন্ত্রের মা, উনি সুস্থ হয়ে দেশে আবারও দেশের প্রধানমন্ত্রীর পদে ইনশাল্লাহ এই দেশের হাল ধরবেন, তখনই গণতন্ত্র পুনরুদ্ধার হবে। যারা বাকশাল থেকে যাদের জন্মই দিচ্ছেন আরেকজন, তাদের নিয়ে কোনোদিন গণতন্ত্র পুনরুদ্ধার হবে না। গণতন্ত্রের জন্য আমাদের যে রক্ত সংগ্রাম যেগুলো আপনারা দিচ্ছেন, আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হবে, এবং সেই কঠিন সময়ের আমরা অপেক্ষা করছি। ইনশাল্লাহ করোনার পরে আপনারা যারা আছেন, আপনাদের সহযোগিতায় আবারও গণতন্ত্র পুনরুদ্ধারের সেই আন্দোলন সংগ্রাম শুরু হবে। ধন্যবাদ সকলকে। আমি ওই অপেক্ষায় আছি দুলু ভাই, শ্যামাপা এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই মালিক ভাইয়ের বক্তব্য শোনার জন্য। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আবারও, এবং ধন্যবাদ সভাপতি লরেন্স সাহেব আপনাকে। ধন্যবাদ। থ্যাংক ইউ জাহিদ ভাই। যেহেতু আসলে সময় খুবই কম, সামনে একটু পরেই আবার মাগরিবে আজান দেবে, নামাজ পড়বে সবাই। তা এই মুহূর্তে লরেন ভাইকে অনুরোধ করব কিছু বলার জন্য। লরেন ভাই যেহেতু আমাদের এই পরিষদের সম্মানিত সভাপতি, আমরা চাই লরেন ভাইয়ের যে চিন্তাধারা, এই পরিষদকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, ওনার হাত ধরে আমরা সামনে কিভাবে সংগ্রাম করতে পারি, সেটা ওনার মুখে তো শুনতে চাই। এবং পরবর্তীতে আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন উপস্থিত, তাদের মুখ থেকে আমরা জানতে পারবো বা শুনতে পারবো তারা কিভাবে আমাদের অনুপ্রেরণা দেবে এবং দিক নির্দেশনা দেবে। থ্যাংক ইউ। লরেন ভাই কিছু বলবেন প্লিজ।
লরেন ভাই, ওনাকে কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে না, দেখা তো যাচ্ছে মানে উনি কিন্তু নাই। ইলেকট্রিসিটি নাই বোধ হয়। শ্যামাপা, যারা গণতন্ত্রের সাথে জড়িত আছে তারা যখনই কথা বলতে যায় তখন ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়, ডিজিটাল পদ্ধতি। চিন্তা করেন না। সেটাই। এর হ্যাঁ, আগেও এরকম যখন ঘটনা মিটিং হয়েছে হয়েছিল। তখনও তার ইলেকট্রিসিটি চলে গেছে। এটা Right. ডিজিটাল পদ্ধতি আর কি, গণতন্ত্রকে রুদ্ধ করার। যেমন 57 ধারা, সেরকম আর একটা ধারা হচ্ছে ডিজিটাল পদ্ধতি, এটা আর কি তারই একটা অংশ। আচ্ছা, যেহেতু লরেন ভাই আপনার টেকনিক্যাল প্রবলেম আছে, এ পর্যায়ে অনুরোধ করব শ্যামাপাকে কিছু বলার জন্য। শ্যামাপা যদি আমাদের এই পরিষদ সম্পর্কে কিছু বলেন এবং গণতন্ত্র কিভাবে আমরা পুনরুদ্ধার করতে পারি, কোনো দিক নির্দেশনা দেন, আমরা উপকৃত হই। এবং আপনার সবসময় আপনার মুখ থেকে আমরা জ্বালামি বক্তব্য শুনি। আপনি বেশ স্বল্প দিনে অনেক অভিজ্ঞতা অর্জন করছেন এই প্ল্যাটফর্মে। সো আপনার অভিজ্ঞতা থেকে আমাদের একটু পরামর্শ দেবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আপনার আজকে এই আপনাদের এই জ্ঞানগর্ভ আলোচনায় যে সাবজেক্ট লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধার কোন পথে, এখানে উপস্থিত আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সাংগঠনিক সম্পাদক, সাবেক মন্ত্রী জনাব রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এখানে উপস্থিত লন্ডন বিএনপির সভাপতি, সংগ্রামী নেতা, যিনি দেশের থেকে বহু দূরে থেকেও দেশের জন্য, দলের জন্য প্রতিদিন কাজ করে যাচ্ছেন। এখানে উপস্থিত আছেন সাংবাদিক জাহিদ মোমেন, উনি অত্যন্ত ভালো বক্তব্য দিয়েছেন। লরেন এবং আপনার এখানে আজকে সঞ্চালক মুন্সি ওবায়দুর রহমান সহ আরো যারা আপনাদের সংগঠনের যারা এখানে যুক্ত আছেন, সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। বাস্তবতা হচ্ছে, আমি প্রথমে যেটা বলতে চাই যে করোনা ভাইরাস প্যান্ডেমিকের কারণে সারা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে, যুক্তরাজ্য সহ সকল দেশে আমাদের বাংলাদেশি ভাই বোনরা যারা করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে ইন্তেকাল করেছেন, তাদের মাগফিরাত আমি কামনা করছি এবং ওনাদের পরিবারের প্রতি সহানুভূতি জানাচ্ছি। বাংলাদেশের এখন বর্তমান যে অবস্থা, সেই অবস্থা বাংলাদেশের 16 কোটি 17 কোটি মানুষ এখন বিভীষিকার মধ্যে আছে। প্রতিদিন আমাদের জনগণ মারা যাচ্ছে এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে দুপুর 2:30টার সময় যেই নাটক মঞ্চস্থ হয়, সেই নাটকে যেটা বলা হয় তার চেয়ে অনেক বেশি লোকজন, আমাদের নাগরিকরা সংক্রমিত হচ্ছে এবং মৃত্যুবরণ করছে। ইকোনমিক্স ইতিমধ্যে একটা সমীক্ষা করেছে, তাদের প্রেডিকশন হচ্ছে যে 7 লাখ মানুষ ঢাকায় ইতিমধ্যে আক্রান্ত হয়ে গেছে। সারা বাংলাদেশে প্রতিদিন বাড়ছে। গত 2-3 দিন ধরে টেস্টিং এর সংখ্যা যা এমনিতেই তো অনেক কম ছিল, আমি যদি সারা পৃথিবীর কথা বাদ দিই, শুধু দক্ষিণ এশিয়ার কথাই চিন্তা করি, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের সর্বনিম্ন টেস্টিং হতো, তার থেকেও গত 2-3 দিনে টেস্টিং কমিয়ে দেওয়া হচ্ছে। এবং সেটা দুটো কারণ, আমরা মনে করি সেটা দুটো কারণ। আমি মনে করি একটা হচ্ছে যে টেস্টিং কম হলে সংক্রমণের সংখ্যাও কম হবে, স্বাভাবিক ব্যাপার। আরেকটা হচ্ছে যে টেস্টিং, এই যে এই অবৈধ সরকার যে টেস্টিং ফি করেছে 200-300 টাকায়, 500 টাকায়, এই যে টেস্টিং ফিটা, এই টেস্টিং ফি আমাদের প্রান্তিক জনগোষ্ঠী, আমাদের কৃষক শ্রমিক জনতা, সেদিন 71 টিভিতে একটা ফিচার করেছে যে একজন রিকশাওয়ালা ভাই, উনি ওনার মাকে নিয়ে একটি হাসপাতালের নাম হাসপাতালের সিঁড়িতে 3 দিন ধরে তার মাকে নিয়ে ছিলেন এবং তার এই রিকশাওয়ালাকে বারবার একটা পর একটা টেস্টিং দেওয়া হয়েছে, 3-4 বার উনি করোনা টেস্টিং করিয়েছেন ওনার মার, কিন্তু ওনার ওই হসপিটালে জায়গা হয় নাই। তো সুতরাং এই কারণগুলোর জন্য কিন্তু আমি মনে করি টেস্টিংটা খুব
কমিয়ে দিয়েছে। আপনাদের যে এখন এই কারণে আমরা কিন্তু জনগণ যেটা মনে করে, এতদিন গত 12 বছর ধরে কিন্তু বিএনপি একটি কথা পরিষ্কারভাবে বলে আসছে যে যেই সরকার জনগণের সাপোর্ট নিয়ে ক্ষমতায় আসে না, যেই সরকারের জনগণের ভিত্তি নেই, যে সরকার ভোটে নির্বাচিত হয় না, সেই সরকার কখনোই সেই সরকারের দ্বারা জনগণের কিন্তু কখনোই কোনো কাজে আসে না, এবং জনগণের বিপদের সময়, দেশের বিপদের সময়, দেশের ক্রান্তিকালে, দেশের ক্রাইসিস মোমেন্টে এই সরকার কিন্তু কখনোই জনগণের পাশে এসে দাঁড়াতে পারে না, কারণ তাদের সেই ভিত্তিটাই নেই। আওয়ামী লীগ সরকার বারবার এটা প্রমাণ করেছে, কারণ তারা গত 12 বছর ধরে অবৈধভাবে ক্ষমতায় আছে। এই গত যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচন তো আমরা সবাই জানি যে আগের দিন রাতে তারা ভোট ডাকাতির মাধ্যমে নির্বাচিত হয়েছে। ইভেন আমাদের দলের যারা সংসদ সদস্য হয়েছে তাদেরকেও তারাও তাদের দয়ায় হয়েছে, কারণ তারা যদি না দিত তাহলে কোনো কেউই নির্বাচিত হতো না। এই যে পাপলু, যেই আরেকটা কেলেঙ্কারি, যে বাংলাদেশের একটা বিরাট অপমান, কুয়েতে গিয়ে ধরা পড়েছে, এই লোক তারা দাবি করে যে স্বতন্ত্র সংসদ সদস্য, কিন্তু আওয়ামী লীগের টপ লেভেল থেকে যদি তার সাপোর্ট না থাকে তাহলে সে এবং তার সহধর্মিনী দুইজনেই এমপি হতে পারে না। সুতরাং বাস্তবতা হচ্ছে যে এই সরকার একটা অবৈধ, অগণতান্ত্রিক, জনগণ ভিত্তিহীন একটি সরকার, যে সরকার যখন বাংলাদেশে কোনো ক্রাইসিস আসে সেই ক্রাইসিসে জনগণের পাশে দাঁড়ানোর তাদের যোগ্যতা নাই। হ্যাঁ, তারা চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, দুর্নীতি করতে পারে, যেটা তারা এখনো করে যাচ্ছে। আপনার সাবজেক্টের উপরে যদি আমি কথা বলি, পুনরুদ্ধার কোন পথে? পুনরুদ্ধার শুনেন, এখন বাংলাদেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিকে তাকিয়ে আছে, কারণ আওয়ামী লীগ অলরেডি ফেল করেছে। সুতরাং এখন বিএনপির দিকে তাকিয়ে আছে বাংলাদেশের জনগণ, যে বিএনপি কিভাবে কোভিড থেকে মানুষকে বাঁচাবে, এবং বিএনপি কিভাবে এই দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবে, এদেশে আত্মমর্যাদা ফিরিয়ে নিয়ে আসবে, এদেশের স্বাধীনতা ফিরিয়ে নিয়ে আসবে। এবং এই কারণেই কিন্তু জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে। শহীদ জিয়া যখন বিএনপি গঠন করে, এবং বাংলাদেশের যেই প্রান্ত, আমি ইতিহাসের দিকে যেতে চাচ্ছি না, আমি তাও দু একটি কথা বলছি, যেহেতু গণতন্ত্র চলে আসে, সুতরাং গণতন্ত্র মানেই শহীদ জিয়া, গণতন্ত্র মানেই বিএনপি, গণতন্ত্র মানেই বেগম খালেদা জিয়া, গণতন্ত্র মানেই তারেক রহমান। সুতরাং গণতন্ত্র শব্দটি যখন আমরা উচ্চারণ করি, অটোমেটিক্যালি শহীদ জিয়া এবং তার পরিবারের নাম চলে আসে। সুতরাং শহীদ জিয়া যখন এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন, তখন এই দেশে একটি তলাবিহীন ঝুড়ি, প্রথমে অর্থনৈতিকভাবে একেবারে বিপর্যস্ত অবস্থায় ছিল। এই দেশে 4টি সংবাদপত্র ছাড়া আর কোনো পত্রিকা চলমান ছিল না। এই দেশে তখন মানুষ কথা বলতে পারতো না, বাকশাল কায়েম হয়েছিল, এবং তৎকালীন নেতা ওনার মৃত্যুর আগে, 75-এর আগে, 73-74 সালে উনি নিজেই ওনার নিজের দলে চোর ছাড়া আর কিছু খুঁজে পায় না। এটাই বাস্তবতা। ওই বাস্তবতায় ওই তৎকালীন সময় 75-এর এই ঘটনার পরে যখন দেশটি একটি বিধ্বস্ত অবস্থায় ছিল এবং দেশের মানুষ বেদিক শূন্য ছিল, দেশের অর্থনীতি একটি ধ্বংসের কবলে ছিল, ঠিক সেই সময় কিন্তু আমরা দেখেছি যে শহীদ জিয়া গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছে, যেই কারণে সেই ধারাবাহিকতায় আওয়ামী লীগ কিন্তু আবার রাজনীতি করার সুযোগ পেয়েছে। তারপরে উনি শুধু গণতন্ত্র প্রতিষ্ঠা করে নাই, উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে একটি দল প্রতিষ্ঠা করেছে, যার একটি আদর্শই হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। উনি আমাদেরকে একটি স্বাধীন সত্তা, স্বাধীনভাবে চিন্তা করার একটি ক্ষমতা দিয়েছিলেন, তখন একটি চেতনা দিয়েছিলেন তখন। সেই চেতনার হাত ধরে কিন্তু আজকে বিএনপি এত বেশি শক্তিশালী। ওনার পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং এখন বর্তমানে জনাব তারেক রহমান অত্যন্ত সুচারুভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আজকে সেই গণতন্ত্র আবার ধ্বংসের মূলে। 2020 সালে আমাদের দুঃখ হয়, আমার বাবা একজন মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠক ছিলেন, আমরা এত মুক্তিযুদ্ধ হারিয়েছি, এত ত্যাগ, এত তিতিক্ষা,
এই মুক্তিযুদ্ধের এতগুলো বছর পরেও 2020 সালে আমাদের গণতন্ত্র নিয়ে আলোচনা করতে হচ্ছে এবং আপনাদের সে সাবজেক্ট তৈরি করতে হচ্ছে যে পুনরুদ্ধার কিভাবে করব। পুনরুদ্ধার একভাবেই করতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মুক্তিযোদ্ধাদের দল। এই দলের যে প্রতিষ্ঠাতা উনি একজন মুক্তিযোদ্ধা এবং নিজে সশস্ত্র মুক্তিযুদ্ধ করে উনি দেশ স্বাধীন করেছেন, উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। সুতরাং এই আপনি যদি হিসাব করে দেখেন, আপনি যদি গণনা করেন, বিএনপিতে যত সেক্টর কমান্ডার আছে, বিএনপিতে যত মুক্তিযোদ্ধা আছে, বিএনপিতে যত বীর উত্তম আছে, বীর বিক্রম আছে, আওয়ামী লীগে সেটা নাই। এবং আজকে আমি বলবো, আজকে যেহেতু আমি মনে করি আমি এই প্রজন্মে একজন রাজনৈতিক কর্মী এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা আমার ছেলে মেয়েদের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য আমি এতটুকুই বলতে চাই যে আমাদের কিন্তু সেই মুক্তিযুদ্ধকে যে আওয়ামী লীগ হাইজ্যাক করেছে সেটা কিন্তু আমাদের বিএনপির ঘরে ফিরিয়ে আনতে হবে। কারণ মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের না, প্রপার্টি না, সম্পত্তি না, এবং একা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে নাই। তৎকালীন 71 সালে সারা বাংলাদেশের মানুষ কিন্তু মানে গুটি কয়েক রাজাকার ছাড়া সবাই কিন্তু মুক্তিযুদ্ধ করেছিল এবং নিঃস্বার্থভাবে তারা মুক্তিযুদ্ধ করেছিল, কোনো কিছু পাওয়ার আশায় না। সুতরাং আজকে আমাদের এই যে মুক্তিযুদ্ধকে যে তারা হাইজ্যাক করেছে, মুক্তিযুদ্ধ চেতনা বিক্রি করছে প্রতিদিন, সে মুক্তিযুদ্ধ এই আওয়ামী লীগের কবল থেকে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধাদেরকে বাঁচাতে হবে এবং সারা বাংলাদেশ এটা ওন করবে। এটা শুধু বিএনপিরও না, আওয়ামী লীগও না, সারা বাংলাদেশ মুক্তিযুদ্ধটাকে ওন করা উচিত, আমি মনে করি একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে। সুতরাং আজকে আমাদের গুরু দায়িত্ব হচ্ছে যে বাংলাদেশের এই ক্রাইসিস মোমেন্টে আমরা যেটা করছি তা তো করছি, বিএনপি আওয়ামী লীগের চেয়ে অনেক বেশি ত্রাণ দিয়েছে, 2 কোটি লোককে আমরা ইতিমধ্যে ত্রাণ দিয়েছি। আমাদের জিয়াউর রহমান ফাউন্ডেশন আজকে অনুষ্ঠান করেছে, তারা অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে, তারা আইসোলেশন সেন্টার করছে, আমাদের জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতৃত্বে বহু কাজ হচ্ছে, আমাদের ডক্টরস অ্যাসোসিয়েশন অনেক কাজ করছে। বিএনপি আওয়ামী লীগের চেয়ে অনেক বেশি কাজ করোনার জন্য করছে, সেটা বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার। কিন্তু জনগণ তাকিয়ে আছে বিএনপির দিকে, যে বিএনপি মাঠে নামতে হবে, বিএনপিকে আন্দোলন করতে হবে, বিএনপিকে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। এবং সেই কারণেই কিন্তু আজকে বিএনপি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, গুরুত্বপূর্ণ সময়। এখন আপনি যদি মনে করেন, আমরা এক একদিন পৃথিবীর এক এক প্রান্তে আছি, পোস্ট করোনার পরে পৃথিবীর রাজনীতি কিন্তু পরিবর্তন হয়ে যাবে এবং সেই মানে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিভাবে নিজেকে শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে যাবে সেটা কিন্তু আমাদের নিজেদেরকে ঠিক করতে হবে। এবং সবচেয়ে বড় কথা, আমি আরো হয়তো যদি সুযোগ হয় পরে বলবো, আমি এখন শেষ করে দিচ্ছি বক্তব্য। আমাদের মেইন কথা হচ্ছে যে গণতন্ত্র পুনরুদ্ধার একভাবেই সম্ভব, এই নির্বাচন কমিশন ঠিক করা একভাবেই সম্ভব, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ওই বাংলাদেশের ক্ষমতায়, আমাদের এখন ক্ষমতার দরকার নাই, বাংলাদেশের জনগণের দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিতে হবে, নিয়ে মাঠে নেমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, এটাই আমাদের একমাত্র কাজ। ধন্যবাদ। ধন্যবাদ শ্যামাপা। সবার জ্ঞাতার্থে জানাই যে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদের প্রায় 50টা ডিস্ট্রিক্টে কমিটি অলমোস্ট প্রায় কমপ্লিট, খুব তাড়াতাড়ি পাবলিশ হবে। মালিক ভাই আপনারও মানে দেওয়া আছে ইনফরমেশনটা আপনাকে। তা আমরা চাই যে আমরা পূর্ণাঙ্গ শক্তি নিয়ে এই আন্দোলন সংগ্রামকে বেগবান করার জন্য সারা বাংলাদেশে প্রতিটা ডিস্ট্রিক্টে আমাদের কমিটি দিয়ে এবং সেইভাবে প্রস্তুত হয়ে এই সংগ্রামকে লরেন ভাইয়ের নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং ইনশাল্লাহ গণতন্ত্র পুনরুদ্ধার হবেই। এই পর্যায়ে অনুরোধ করব যুক্তরাজ্য বিএনপির সম্মানিত সভাপতি, গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদের সম্মানিত উপদেষ্টা, আমাদের জ্বালাময়ী নেতা এম এ মালিক ভাই কিছু বলবেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে গণতন্ত্র পুনরুদ্ধার
কমিটির কর্তৃক আয়োজিত আজকের এই ভার্চুয়াল আলোচনা সভার আজকের যিনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন লরেন্স, উনি অত্যন্ত দলের জন্য মানে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অনেক কষ্ট করে যাচ্ছেন এবং দেশে বিদেশে মানুষকে উজ্জীবিত করছেন এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে আসছেন এবং ওনারা দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন এবং এটা আমরা আশা করছি যে এটা ভেরি গুড একটা উদ্যোগ। আমি লরেনকে আমাদের যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে প্রথমেই আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং তার সাথে সাথে আমরা প্রথমেই আজকে আমাদের যেহেতু আমাদের নেত্রীও খুব সুন্দর বক্তব্য দিয়েছেন, আমরা প্রথমেই মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক এবং বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করছি। আজকে আমাদের প্রথমেই আমি ধন্যবাদ দেই যে আমাদের দুল্লুভাই সাবেক ছাত্র নেতা এবং আমাদের সাবেক মন্ত্রী, উনি আমি জানি যে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে ওনাদের যে অংশগ্রহণ ছিল এটা অত্যন্ত স্মরণীয় এবং যেটা আমি আজকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমি এই দুলুভাইকে আমাদের কেন্দ্রীয় অন্যতম সাংগঠনিক সম্পাদক আমি শ্রদ্ধা এবং শুভেচ্ছা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে এবং সালাম এবং শামাপা উনিও কিন্তু যেটা আপনি অলরেডি ইতিমধ্যে বলেছেন যে আমাদের সাবেক বিএনপির মহাসচিবের সুযোগ্য উত্তরসূরি ওবায়দুর রহমান সাহেবের অন্ততকে প্রাণের স্পন্দন এবং বিএনপির অন্যতম নেত্রী, উনিও খুব বেশি জনপ্রিয় ইভেন আমাদের ইউকে ইউরোপেও। তো আমরা ওনাকেও যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। এবং আজকে আপনাদেরকে শুরুতে আমি দেশনায়ক তারেক রহমান আপনাদেরকে সালাম দিয়েছেন, শুভেচ্ছাও দিয়েছেন এবং আমি প্রত্যেকটা বিষয়ে আমি আবার একটু আপগ্রেড মাঝে মাঝে আমি ওনাকে দেই। তো সেই হিসাবে আজকে আশা করছি আজকের বিষয়টা আমি আগামীকালকে হয়তো আমি আবার আপগ্রেড দিব। তো আমরা আশা করি যে এটা খুব আজকে আমাদের মধ্যে আমাদের জাহিদ আইল্যান্ডের উনিও আবার দলের জন্য খুব কাজ করে যাচ্ছেন এবং ইদানিং ওনারই বন্ধু বান্ধব যারা আইল্যান্ডের ক্যাবিনেটে আসছে, আমরা মনে করি যে আমরা এখানে থেকে একটা উপকৃত হব বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে। তো আজকে যে বিষয়টা অলরেডি আমাদের নেত্রী অলরেডি উনি মেনশন করেছেন যে প্রথম হচ্ছে যে বাংলাদেশের দেখেন এই স্বাধীনতার ইতিহাসটাই কিন্তু জাতি যখন পলিটিক্যালি জাতিকে যখন পাকিস্তানিরা টর্চার করছিল এবং শেখ মুজিবুর রহমান উনি আসলে তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি, এটা আমরা গর্বের সহিত বলতে পারি যে উনি এবং তখন তো কিন্তু আমিও নিজে একটা ইয়াং ভোটার এবং আমরা তখন শেখ মুজিবকে 6 দফা ভিত্তিতে আমরা দিয়েছিলাম যে উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, উনি তাই করেছিলেন। কারণ 7ই মার্চের বক্তব্য নিয়ে তারা গর্ব করেন। 7ই মার্চের বক্তব্যে তো দুল্লুভাই বলতে পারবেন, শামাপা বা জাহিদ, ওনারা যে 7ই মার্চে আমরা কিন্তু পাকিস্তান পান্ডাবাদ শুনেছি এবং পরবর্তী পর্যায়ে তো উনি নিজেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে পাকিস্তানে সেইখানে গিয়েছেন এবং আজকে উনার আরেকজন সাথী ছিলেন, উনি আমাদের গণতন্ত্রের পক্ষে আমাদের সাথে ডক্টর কামাল হোসেন, উনি আমাদের সাথে এখন আছেন গণতন্ত্রের পক্ষে। কিন্তু সেই দিন ওনারা এই গণতন্ত্র সেই দিন পাকিস্তানিরা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করার কারণে কিন্তু জিয়াউর রহমানের প্রতিবাদ ছিল এবং আমাদের মুক্তিযুদ্ধ ছিল। মুক্তিযুদ্ধটাই মূলত গণতন্ত্রের বিষয়ের জন্য
মানুষের মৌলিক অধিকার এবং তার কথা বলার স্বাধীনতার জন্য, যেটাকে ফ্রিডম অফ স্পিচ বলে, তো সেই বিষয়গুলির কারণে কিন্তু, মৌলিক বিষয়গুলির কারণে কিন্তু দেশের সাহিত্য শাসনের জন্যই কিন্তু আমরা সেই দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন রিভোল্ট করেছিলেন অন্যায়ের বিরুদ্ধে, এবং দেশ এনেও দিয়েছেন যুদ্ধ করে। পরবর্তী পর্যায়ে যেটা অলরেডি মেনশন করেছেন যে বহুদলীয় গণতন্ত্র, এবং হাসিনাকেও দল করে অলরেডি জাহিদেও বলেছেন যে জিয়াউর রহমানের হাতে এই আওয়ামী লীগ। বিষয়টা হচ্ছে যে বিএনপি বারবারই গণতন্ত্রের পক্ষে, যেটা ওই যে আজকে যে সাবেক ছাত্র নেতারা, ওনারা দুইজনই হয়তো ওই যে স্বৈরাচার বিরোধী আন্দোলন 9 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ওনারা আন্দোলন করে বাংলাদেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি দিয়েছেন। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে সেই গণতন্ত্র বাংলাদেশে, এটা গণতন্ত্র যেটা বলেছেন যে অলরেডি যদি আগের যারা গণতন্ত্র পৃথিবীতে এনেছিলেন এবং যারা পলিটিক্সের জন্ম দিয়েছিলেন, এই সে আজকে আব্রাহাম লিঙ্কনের আত্মা সেইখান থেকে, আবার আপনার অ্যারিস্টটল বা অন্যান্যরা যারা আজকে পৃথিবীতে নাই, তারা ওখান থেকে আমি জানি না কোন অবস্থায় তারা তাহলেও তো এই গণতন্ত্র, আজকের গণতন্ত্র, বাংলাদেশের গণতন্ত্র, আমি যেটা বলবো যে একবারে ভারতের মহাসাগরের অট্টপাসের খব্বরে বাংলাদেশের গণতন্ত্র পড়েছে, বাংলাদেশের মানবাধিকার পড়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব আজকে আমরা পরাধীনতা, আজকে যে তুষামোদী গণতন্ত্র, আজকে যদি আমাদের ভেরি আনফরচুনেটলি আজকে যে ভারত একটা ডিকটেটরকে এখানে তারা সাপোর্ট দিচ্ছে, আজকে তার দেশে তারা গণতন্ত্র প্র্যাকটিস করে, উচিত আমাদের মাদারল্যান্ড বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের জন্য এটা সরাসরি এই ভারত ইনভলভ সেখানে। এবং আমি আশা করব যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, এবং আবারও সেই আমাদের দুলুভাইদের এবং শামা ওনাদের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে আবারও সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতো আবারও এই জেগে উঠতে হবে দেশে বিদেশে। আজকে এই গণতন্ত্রের বিষয়টা আজকে কমনওয়েলথ কান্ট্রি বাংলাদেশ, তারা খুব লজ্জিত। সেদিন পার্লামেন্টেও, এই দেশের পার্লামেন্টে করোনা ভাইরাসের আগের সপ্তাহে তারা প্রায় 7 জন এমপি বাংলাদেশে বিষয় নিয়ে তারা অনেক আলোচনা করেছে, এবং সেই আলোচনায় এই যে গুমের বিষয়টাও তারা কথা বলেছেন। এবং বাংলাদেশকে তারা এই বিশেষ করে ইউকে এবং ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশে না যাওয়ার জন্য তারা তাদের সিটিজেনকে অ্যাডভাইস করছে, এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সেক্রেটারি জেনারেল, হিউম্যান রাইটস ওয়াচ বা যে অন্যান্য ব্রিটিশ ল সোসাইটি, তারা খুব হতাশা ব্যক্ত করেছেন, এবং তারা মনে করেছেন যে বাংলাদেশে একটা ভেরি ডেঞ্জার জোন। একটা দেশের গণতন্ত্রের জন্য যে দেশে 30 লক্ষ মানুষের আত্মাহুতি দিল, মা বোনরা সেখানে নির্যাতিত হলো, এবং তার পরবর্তী পর্যায়ে যেটা বাংলাদেশের পার্লামেন্টারি গণতন্ত্র ফিরিয়ে আনতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 9 বছর আন্দোলন করে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হলো। আর যে নেত্রী সেই দিন ওই যে দুলুভাইরা যেদিন আন্দোলন করলেন, ওনারা যেদিন আন্দোলন করলেন ছাত্র আন্দোলনে, সেই দিন যে নেত্রী লাল দিঘির ময়দানে বললেন যে জাতীয় বেঈমান, এই নেত্রী আবার ঘুরে ফিরে এসে উনি এই গণতন্ত্রকে হাইজ্যাক করেছেন। এবং উনি গণতন্ত্র যারা ভয় পায়, এবং অ্যাকচুয়ালি তাদের আসল রূপ সেই শেখ মুজিবকে রিসার্চ করলে বোঝা যায় যে পাকিস্তানে যদি সেদিন উনি যেতেন না, উনি যদি বাংলাদেশে থাকতেন, উনি যদি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন, তাহলে আজকে হয়তো আমরা এই সুফলটা আমরা পেতাম।
আনফর্চুনেটলি বিকজ যেটা হাইজ্যাকিং সিস্টেমটাই তাদের কাছ থেকে শুরু হয়েছে। ইভেন বাংলাদেশের প্রথম গণতান্ত্রিক গুট যদি ছাত্র তখনকার ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগের 73-তে যদি যদি শেখ কামাল যদি গুট ডাকাতি না করতো, গুটের বাক্স ছিনতাই না করতো, এবং সেই দিন শেখ কামাল যদি বাংলাদেশ ব্যাংক ডাকাতি না করতো, তাহলে লুটের সিস্টেমটাই তারা শুরু করেছে। এবং যেটা দুলু ভাইরা ওনারা ভালো করে জানেন, এবং উনি হয়তো দিবেন, যেটা শেখ সাহেব বহিদুল্লাহ সবাই পেয়েছে সোনার খনি, আমি পেয়েছি সুরের খনিতে। ওনারা তো সনদপ্রাপ্ত ফ্রম শেখ মুজিবুর রহমান ব্যক্তি। ওদের বিষয়টা নিয়ে আমরা যদি গণতন্ত্র বাংলাদেশে বলি, চুরে মানে ধর্মের কাহিনী, এই বিষয়গুলি যদি আমরা মানে এটা তার কাছে তো গণতন্ত্রের দোহাই দিয়ে হাসিনার কাছে লাভ নাই। এমন কিভাবে আমার মনে হয় বাংলাদেশের মানুষ আগের মতো যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই দুলুভাইরা আবার জেগে উঠতে হবে, এবং জেগে না উঠলে কিন্তু আবার যদি ওই বাঁশের লাঠি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো, এবং এই লাঠি ছাড়া বাংলাদেশে গণতন্ত্র, যে গণতন্ত্র লগ্নি বইটার লাশের উপরে ডান্স করে গণতন্ত্র হত্যা করেছে, যে গণতন্ত্র একটা লাশের পরে 10টা লাশের বক্তব্য হাসিনা দিয়েছে, এবং এইটাই এই ইঙ্গিত উনি করে গণতন্ত্রকে হাইজ্যাক করেছে। আজকে আমি বলবো যে আমরা এখানে আমরা উই আর এনজয়িং ওয়েস্টমিনিস্টার স্টাইল অফ ডেমোক্রেসি, এবং দুলুভাই শামা ওনারা, আপনারা একাধিকবার বিভিন্ন সেমিনারে আসছেন, আপনারা তাদের বিষয়টা ভালো করে জানেন, তাদের ফিলিংসটা ভালো করে জানেন, তাদের পালস ভালো করে জানেন, বিকজ আজকে বাংলাদেশটা অ্যাকচুয়ালি গণতান্ত্রিক ট্র্যাক থেকে সরে গেছে। আজকে ইভেন সেই দিন দেখলাম যে জার্মানের একটা প্রভাবশালী নিউজ পেপার সেখানে বাংলাদেশের ডিক্টেটর হিসাবে আখ্যায়িত করেছে শেখ হাসিনাকে, এবং আসাদের পরে কিন্তু শেখ হাসিনার নাম তারা এনেছে। এবং ওই যে ইকোনমিস্টের কথাটা যেটা বললেন, এটা ইকোনমিস্ট এটা ক্লিয়ারলি বলেছে যে আপনার 7 লক্ষরও বেশি করোনা ভাইরাসে মানুষ আক্রান্ত। আজকে সেই দিন তারেক রহমান একটা বক্তব্য দিচ্ছেন যে যদি এই সরকার যদি আপনার কাগজে পত্রে যে করোনার ক্রেডিট নিতে চায়, এতে জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, বিকজ এখানে সরকার এই ক্রেডিট নিয়ে তার কি অ্যাচিভ করতে চায়, এটা খুব উনি আমরা এই জাতি আবার খুব একবার দিশাহারা হয়ে গেছে। বিকজ আমরা মনে করি আজকে যেটা উনিও বক্তব্য দিয়েছেন সেই দিন, এবং যে আজকে যেমন ওই যে ইতালির যে বিষয়টা আসলো, ইতালির থেকে তারা বাংলাদেশকে ব্যান করেছে, এবং দেখবেন যে এই সময় অনেক ইতালিয়ান যারা তার পাসপোর্টটা সে হয়তো রিনিউ করার সুযোগ পাবে না, এবং বাংলাদেশে সে হয়তো আর কোনোদিন ইতালিতে ফিরে আসতেও পারবে না, বিকজ যদি ওই সুযোগ যদি সে না পায়, এইটা কিন্তু বাংলাদেশে লস্ট করতেছে। এইভাবে মিডিল ইস্টেও যদি যারা আজকে এই যে ফেক দিয়ে মিডিল ইস্ট থেকে যদি চলে আসে, এইভাবে বাংলাদেশে কিন্তু এই বিষয়টা যদি আমরা আপনারা চিন্তা করেন, তাহলে দেখবেন যে অনেক প্রবাসীরা কিন্তু প্রবাসে আসতে পারবে না, এবং একমাত্র ইভেন ইউকের রেসিডেন্টও যদি কেউ থাকে, মানে বাংলাদেশি পাসপোর্টে 2 বছর তার মেয়াদ থাকবে, এবং যদি ওই ধরনের ভাইরাস যদি এই ফেক সার্টিফিকেট দিয়ে যদি, তাইলে ওরা যদি 2 বছরের ভিতরে না আসতে পারে, তাইলে তারাও এই দেশে আর ইন করতে পারবে না। একই বিষয়টা নিয়ে যদি আপনি চিন্তা করেন যে যারা আমরা গ্রিন পাসপোর্ট, গ্রিন কার্ড হোল্ডার আমেরিকা, এদের গ্রিন কার্ড যদি চলে যায়, তাইলে কিন্তু এইবার গ্রিন কার্ড তারা ডোনাল্ড ট্রাম্প বলেছে যে এটা সে রিভিউ করবে না, এবং এটা ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটু ইমিগ্রেশনের ব্যাপারে তারা খুব হার্ড লাইনে আছে, এবং ইভেন কনজারভেটিভ এবার ইমিগ্রেশনের ব্যাপারে তারা কিন্তু হার্ড লাইনে আছে। আরেকটা জিনিস যেটা বলি যে এই যে শাহেদের বিষয়টা, যে এটা হাওয়া ভবনের প্রোডাক্ট, বাংলাদেশে যে ধরা পড়ে সেই হাওয়া ভবনের প্রোডাক্ট। এরপরে কিছুদিন আগে দেখলাম যে আপনার ওই যে আরেকজন মহিলা, উনি আপনার নরসিংদী, সাবরিনা আরিফ চৌধুরী, জেকেজি
না না, ভদ্র নরসিংদীর পাপিয়া 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 পাপিয়া, sorry. কষ্ট করে, এটা আওয়ামী লীগের কাছে খুব প্রিয়। এই পাপিয়াও কিন্তু উনি সেটা হাওয়া ভবনের প্রোডাক্ট। তো সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় হলো যে শেখ হাসিনা হাওয়া ভবনের ব্যাপারটা নিয়ে খুব কনসার্ন, এবং যেই বাংলাদেশে ধরা পড়ে সে হাওয়া ভবনের প্রোডাক্ট। তবে এই যে শেখ হাসিনা যখন লাস্ট টাইম লন্ডনে আসলেন, এবং এটা রিয়েলি হাওয়া ভবনের প্রতি উনার একটা লাভ এন্ড এফেকশন আমি বলবো, যে হাওয়া ভবনের মালিক কিন্তু আমাদের সিলেটের আশুক মিয়া, এবং সিলেটের আশুক মিয়ার ওয়াইফের নাম হচ্ছে হাওয়া, এবং আশুক হচ্ছে এই শেখ হাসিনা এইবার 14 জনকে উনি নিজে সিলেক্ট করেছেন। এর মধ্যে হাওয়া ভবনের মালিক আশিক মিয়াকে উনি নিজের হাতে ট্রেজারার বানিয়েছেন। তাহলে এবং আশুক মিয়া এখন আওয়ামী লীগের যুক্তরাজ্যের ট্রেজারার, এবং বিষয়টা হচ্ছে যে উনি তাইলে আওয়ামী লীগের 2 দিন পরে এই আওয়ামী লীগেই কিন্তু মানে শেখ হাসিনাকেও কিন্তু তারা এই বিষয়টা নিয়ে তারা অনেকেই কানাঘুষা করছে যে হাওয়া ভবনের ব্যাপারে আবার শেখ হাসিনা আবার হাওয়া ভবনের মালিককে আবার হাওয়া ভবনের বিরুদ্ধে সমালোচনা করে। মূল রহস্যটা কি, এটা নিয়ে কিন্তু বিরাট এই কয়েকদিন খুব কল্পনা ছিল লন্ডনে। এই এখন হাওয়া ভবনটা যে বিষয়টা নিয়ে উনি নিজেই রিওয়ার্ড দেয় হাওয়া ভবনের। হাওয়া ভবনটা তো অরিজিনালি দুলুভাইরা, আপনারা তো একটা রিসার্চ সেন্টার ছিল, যে রিসার্চ সেন্টারটা সারা বাংলাদেশে যুব সমাজ বাংলাদেশ উপকৃত হয়েছিল, এবং ইন্টারন্যাশনালি যেটা ডেমোক্রেসির পক্ষে রিসার্চ ছিল, বাংলাদেশের মানুষের বাতের অধিকার ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এই হাওয়া ভবন তারা রিসার্চ করেছেন। এবং হাওয়া ভবন কোনোদিন চাইলে আজকে জয়ের মতো 1.5 বিলিয়ন ইউএস ডলারের বাড়িতে জয় থাকেন, আর চাইলে তারেক রহমান এইভাবে বাড়িতে থাকতে পারতেন। লন্ডনে আজকে বাসা বাড়ি বাড়াটি একটা বাসায় থাকতেন না। উনি ওইভাবে হাওয়া ভবন চাইতো, তাইলে আজকে বেগম পাড়া কি এইভাবে কয়েকটা বেগম পাড়া পুতুল যেভাবে বানিয়েছে এর চেয়ে বেশি বানাইতে পারতো। আজকে যদি হাওয়া ভবন চাইতো তখন আজকে যে শেখ রেহানা উনিও সেইখানে 99 মিলিয়ন পাউন্ডের বাড়িতে, একটা ফ্ল্যাটের দাম 99 মিলিয়ন পাউন্ড লন্ডনে, এবং এটা সুইস কটেজ, এটা আপনারা এই লন্ডনের বিষয়টা তো আপনারা আসছেন একাধিকবার, আপনারা জানবেন যে এটা ভেরি এক্সপেন্সিভ। সেইখানে প্রায় বিলিয়ন পাউন্ডের উপরেও ফ্ল্যাটের দাম আছে, বাড়ির দাম আছে। তো এইগুলি তো আজকে এই হাওয়া ভবন নিয়ে একটা দুলুভাই আমি মনে করি যে উনি তো প্র্যাকটিক্যাল ছিলেন তখন, এবং সেই হাওয়া ভবনের আরেকজন দেশের পক্ষে ওনারা, আমি বলবো যে যেটা আমরা আশা করবো যে ভারতের হবে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে, বাংলাদেশের পক্ষে তারা সহযোগিতা করছে। কারণ আমাদের জিয়াউর রহমানের স্বপ্ন ছিল সার্ক সৃষ্টির, কারণ ছিল নেইবারিং কান্ট্রির সাথে সুসম্পর্কের কারণ ছিল, এবং কিন্তু আজকে ভারত যেভাবে গুলি করছে, আজকে নেপালের সাথে, সিকিমের সাথে, ভুটানের সাথে, আমাদের সাথে শেষ মুহূর্তে, এবং আজকে নেইবারিং কান্ট্রি হিসাবে আজকে এই যে মায়ানমার যে ঘটনাটা ঘটিয়েছে, আমাদের মুসলমান এইখানে মোর দেন মিলিয়ন মানুষ আজকে ভিকটিম। আজকে এইগুলি খুব আমাদেরকে খুব হতাশ দেয়। যদি বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ থাকতো, বাংলাদেশ যদি এটা ডিক্টেটর কান্ট্রি না থাকতো, তাইলে বাংলাদেশের জনগণকে সাথে করে নিয়ে মানে এই সার্কেল লিডারশিপটাও দিতে পারতো। তো আমি আশা করব যে আজকের প্রধান 2 আলোচক, বিশেষ করে এখন যেহেতু আমাদের দুলুভাই উনি আমাদেরকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দিবেন, তারপরে আমি মনে করি যে আমরা বাংলাদেশের আসসালামু আলাইকুম মুক্তিযুদ্ধের এখানে আরেকটা জিনিস আমি বলেছি যে প্রবাসীরা আমরা কিন্তু প্রথম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে প্রবাসের যুক্তরাজ্যে, এবং যুক্তরাজ্যের মুক্তিযুদ্ধের প্রথম ফান্ডিং 9 মাস
যুক্তরাজ্যের থেকে আবু সৈয়দ চৌধুরী সাহেব ছিলেন এটা স্টিয়ারিং কমিটির প্রধান, এবং এখানে প্রায় 1.5 বিলিয়ন ভারতের মতো প্রবাসীরা সেইখানে মুক্তিযুদ্ধের কিনা, তারপরে ড্রেস কিনা, এইগুলি প্রবাসীরা দিয়েছে। আমরা আশা করব যে প্রবাসের বিষয়টা আজকে যেভাবে পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদেরকে যেভাবে নবাবজাদা গালি দিয়েছেন, এই ফরেন মিনিস্টার কিন্তু এই দেশের রেস্টুরেন্টে কাজ করেছেন, পেঁয়াজ চুলিয়েছেন, বিলিভ মি, এবং আলু চুলিয়েছেন। আমি রেস্টুরেন্টের নামও দিতে পারবো, ফটোও দিতে পারবো, এবং দিয়ে উনি এখানে লেখাপড়া করে বাংলাদেশে গিয়ে আজকে প্রবাসীদেরকে যেভাবে গালি দেন, এটা আমাদেরকে খুব পীড়া দেয়। আমরা আশা করি যে উনি ক্ষমা চাইবেন প্রবাসীদের কাছে। ক্ষমা না চাইলে এই মুক্তিযোদ্ধা সন্তানেরা কি করবে এটা তাদের ভালো করে জানা আছে, এবং যেভাবে আমরা এটা এইখানেও গণতন্ত্র, এবং শেখ হাসিনা প্রমিস করে গেছেন লন্ডন থেকে যে গণতন্ত্র দিবেন, বাংলাদেশে মানবাধিকার দিবেন, নেত্রীকে ছাড়বেন, এবং না হলে আমাদের আবারও সেখানে হোটেলের সমস্যা হবে, আবারও তারেককে রিকোয়েস্ট করতে হবে শেখ হাসিনা, না হলে ওনার কোনো বেল থাকবে না। আমি ধন্যবাদ আপনাদেরকে, এবং আজকে আবারও দুলু ভাইকে এবং আমাদের দুই নেতাকে আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আসলে প্রাণডালা শুভেচ্ছা এবং ভালোবাসা, লাল গোলাপ শুভেচ্ছা। কারণ এটা আমাদের খুব প্রিয় নেতা নেত্রী দুইজন, আমার খুব প্রিয় নেতা নেত্রী দুইজন। মোর দেন ওয়েলকাম, নেক্সট টাইম লন্ডনে প্রথম এইটা মানে আবারও এই ভাইরাসের পরে কিন্তু একটু চলে আসতে হবে ইনশাল্লাহ। আমরা সবাই মিলে আবার এখানে গণতন্ত্রের মূল বিষয়টা হবে। আর এখানে সামাপাতে আপনি ভারতেও একাধিকবার গেছেন, ওদেরকেও আপনারা একটু প্রেসার ক্রিয়েট করেন যে আমরা চাই তোমাদের সাথে বাংলাদেশের বন্ধুত্ব, আমরা প্রবাস থেকে আমরা চাই যে ভারত নেইবারিং কান্ট্রি হিসাবে তার সাথে দেশের বন্ধুত্ব থাকুক, আমরা তো প্রভু চাই না। তো আমরা আশা করবো যে বাংলাদেশের গণতন্ত্র অচিরেই আমরা ফিরে পাবো। সবাইকে ধন্যবাদ। মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলের সহায়। আসসালামু আলাইকুম। পরে লিডারদের বক্তব্যের পরে প্রশ্ন তাহলে আমরা দুই একটা প্রশ্ন করবো বলে, জাস্ট প্রশ্ন। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি অনুমতি দেন তাহলে আমাদের এখানে আমাদের এই সংগ্রাম পরিষদের সম্মানিত দুবাই শাখার আহ্বায়ক আছে, যদি ওনাকে যদি অনুমতি দেন কিছু বলার জন্য। এখানে সিনিয়রদের বক্তব্য যেহেতু আসছে, এখন দুলুভাইয়ের বক্তব্য নেই, ওনার প্রশ্ন থাকলে পরে একটা প্রশ্ন বলবো নাকি? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ না না না, দেলোয়ার ভাই বলেন না, দুলু ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধার কোন পথে, এই বিষয়ে আজকের এই আলোচনায় আমাদের যারা আয়োজক, বিশেষ করে জাহিদ মোমিন সাংবাদিক ভাই, এখানে আমাদের রুমি সাহেব আছে, মুন্সি আব্দুর রহমান এবং লরেন্স সাহেব সহ যারা আয়োজন করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার সহকর্মী, অত্যন্ত প্রিয় বিএনপির উদীয়মান নতুন প্রজন্ম মুক্তিযোদ্ধা চেয়ারম্যান, আমার প্রিয় নেতা কে এম ওবায়দুর রহমানের উত্তরাধিকার। ওবায়দ ভাই আমার অত্যন্ত প্রিয় ছিল, আমাকে অত্যন্ত স্নেহ করতেন। তার উত্তরাধিকার এবং এই গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধা। আরো এখানে উপস্থিত আমার সবচেয়ে প্রিয়, আমি বারবার আমার মন টানে যে বাংলাদেশে যে রাজনীতির যে অবস্থা, আমরা কেউ নিরাপদ নয়, আমাদের জীবন নিরাপদ না, আমাদের পরিবার নিরাপদ না, দেশের গণতন্ত্র নিরাপদ না। আর এই নিরাপদ থেকে রক্ষা করার জন্য মালিক ভাইয়ের নেতৃত্বে যদি আমরা বিএনপিতে জয়েন করতে পারতাম, আমার মালিক ভাইয়ের কর্মী হিসেবে যদি যুক্তরাজ্যে বিএনপি করতে পারতাম, তাহলে জীবনটা ধন্য হতো। কারণ
Nice of you. Nice of you. You are our মালিক leader. ভাই, না মালিক ভাই আসলে সত্যি কথা বলতে কি, আমি সত্য কথাটা সত্য বিশ্বাস করি, অনেক ঠান্ডা দিত। হ্যাঁ, তো এখন আপনারা যে স্টাইলে গণতান্ত্রিক আন্দোলন, যেটা একটা শিষ্টাচার বলে, যেটা কোনো ঘটকারিতা না, নিয়মতান্ত্রিক, যেটা বাংলাদেশের গণতন্ত্র যেরকম খুন ছাড়া, গুলি ছাড়া মানুষ খুন করা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র। কিন্তু আপনারা যে গণতন্ত্রের জন্য আন্দোলন করেন যুক্তরাজ্যে, এটাই হচ্ছে প্রকৃত গণতন্ত্র। আপনারা স্লোগান দিচ্ছেন, রাস্তায় আন্দোলন করছেন, প্রতিবাদ জানাচ্ছেন, আপনাদের সাথে শত শত হাজার হাজার নেতা কর্মী আপনাদের সাথে আছে, সারাদিন ধরে আপনারা প্রতিবাদ জানাচ্ছেন, দ্যাট ইজ গণতন্ত্র। কিন্তু আমাদের দেশে এই টেলিভিশনে বলেন, আমি তো টেলিভিশনে আমাদের শ্যামারা যায় দেখি, মানুষ আমাদের প্রতিদিন ডাকে, আমি যাই না কেন? শ্যামা আপারা হয়তো বা অনেক সময় হয়তো, হ্যাঁ তারা কথা বলে, অনেক কথা বলে, অনেক সত্য কথা বলতে পারে না। আজকে দেখেন না, সাংবাদিক আছে, অনেক সাংবাদিক, এই যে আমেরিকা থেকে এই যে ইলিয়াস কথা বলে, তারপরে আমাদের মনির ইত্তেফাকের সাংবাদিক ছিল, তারপরে আপনার আমার দেশের একটা ছেলে, যে কি নাম, এখন আপনার লন্ডনে আছে, তারপরে আমার মালিক ভাইদের সাথে আছে আমাদের আরো কয়েকজন সাংবাদিক আমাদের বাংলাদেশে, যারা সত্য কথা বলতে গিয়ে আজকে যে ছেড়ে কেউ যুক্তরাজ্য, কেউ যুক্তরাষ্ট্রে। আমরা যারা রাজনীতি করি, আমরা সত্য কথা যদি বলি, আজকে এই যে গণতন্ত্রের কথা বলছেন, এরশাদও তো একসময় স্বৈরের শাসক ছিল। এরশাদের সময় আমরা জেলে ছিলাম। এরশাদ 1982 সালের 24শে মার্চ, 1982 সালের 24শে মার্চ এরশাদ যখন ক্ষমতা নিল, 24শে মার্চ ক্ষমতা নিল, সম্ভবত 28শে মার্চ জেলে গেলাম। তখন আমি কলেজের ছাত্র, আমি ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারের ছাত্র, আমি জেলে গেলাম। এরশাদ বিরোধী আন্দোলন 1982 সালে, আজকে প্রায় 40 বছর আগে কথা বলছি, শুরু হলো জেলে যাওয়া। এরশাদের সময় আন্দোলন করলাম, এরশাদকে পতন করলাম, গণতন্ত্র আসলো। যে গণতন্ত্রের জন্য 9টা বছর আন্দোলন করেছিলাম, সেদিন আজকের যারা আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশের সকল রাজনৈতিক দল তখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। সেই সময় প্রায় 6 বার এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে 6 বার জেলে গিয়েছি। কখনো 6 মাস, কখনো 3 মাস, কখনো 16 দিন, কখনো 4 দিন, মানে বেশি দিন না, বছরের পর বছর। এখন যেরকম এমপি হয়েছিলাম, মন্ত্রী হয়েছিলাম, ভেবেছিলাম যে এমপি মন্ত্রী হলে বোধহয় জেলে যাওয়া লাগে না। এটাই ছিল আমার ধারণা, যে ছাত্র রাজনীতি যখন করেছি তখন একটা আলাদা একটা ছিল, স্পিড ছিল, পিছু টান ছিল না, স্ত্রী ছিল না, সন্তান ছিল না, পরিবার ছিল না। একটা বৃদ্ধ মা ছিলেন, মাটা আমাকে দেখার জন্য যখন রাজশাহী জেলে পাঠাইতো, আমার বৃদ্ধ মা আমাকে জেলখানা দেখার জন্য যেত রাজশাহীতে, অনেক কষ্ট মষ্ট করে। নাটোরে যখন থাকতাম, তখন হয়তো নাটোর শহরের কাছে ডিসি এসপিরা চিনতেন আমাকে, ছাত্র নেতা হলেও আমাকে তারা সম্মান করতেন, পারমিশন ডিটেনশন দিত, পারমিশন নিয়ে যেতেন, দেখা করতেন। তো জীবনের একটা প্রেক্ষাপট, একটা সময় গিয়েছে যে গণতন্ত্রের জন্য আমরা আন্দোলন করলাম, জীবনের দীর্ঘ বছরের পর মাসের পর মাস, দিনের পর দিন জেল খাটলাম, জেল খেটে দেশে গণতন্ত্র আনলাম। যে গণতন্ত্রের জন্য এই 9 বছর কত সহকর্মীকে আমরা হারিয়েছি, গণতন্ত্র ফিরে আসলো। আসার পর বিএনপি নির্বাচন হলো, বিএনপি ক্ষমতা আসলো। 5 বছর না যেতেই আওয়ামী লীগ শুরু করলো, তো তত্ত্বাবধায়ক সরকার করতে হবে, ভালো কথা। এমন আন্দোলন শুরু করলো, সারা দেশে একটা সংঘাতময় অবস্থার সৃষ্টি করলো। যাই হোক, তত্ত্বাবধায়ক সরকার আসলো।
নির্বাচন হলো, আমরা সবাই এমপি হলাম, ইয়াং বয়সে এমপি হলাম। তারপরে আওয়ামী লীগ তখন ক্ষমতা আসলো, আমরা 116 জন এমপি ছিলাম, 116 জন পার্লামেন্টে দাঁড়িয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য কথা বললাম। নির্বাচন হলো, আবার আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলো, আমরা ক্ষমতা আসলাম। 2001 সালে বিএনপি ক্ষমতা আসলো, আবার সরকার গঠন করলাম। সরকার গঠন করে আমরা 5 বছর রাষ্ট্রীয় ক্ষমতা থেকে আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করলাম। বিএনপি ব্যাপক উন্নয়ন করেছে, আপনারা জানেন, রাস্তাঘাট উন্নয়ন থেকে যমুনা ব্রিজ, ব্যাপক উন্নয়ন, যে উন্নয়নের কারণে 2001 সালের পর 2006 সালে যখন আবার নির্বাচন হলো, তখন আওয়ামী লীগ সকলে আবার আন্দোলন শুরু করলো। আবার কি হলো, দেশে জরুরি ক্ষমতা আইন আসলো, কি ফখরুদ্দিন মঈনুদ্দিনরা ষড়যন্ত্র করলো। তখন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা প্রায় 2 বছর গণতন্ত্রকে হত্যা করে আবার তারা জরুরি ক্ষমতা আইন নিয়ে এসে তারা কি করলো, বেগম খালেদা জিয়ার কাছে গেল, গিয়ে বললেন, বেগম খালেদা জিয়া, আপনি যদি, আপনাকে ক্ষমতায় নিয়ে আসবো, কিন্তু এই 2 বছর যে অন্যায় অবিচার আপনাদের উপর করেছি, আমরা তখন জেলখানায়, 2 বছর জেলখানায়, তখন ক্ষমতার পর মন্ত্রী ছিলাম, জেলে গেলাম, সব আমাদের বিএনপির লোকজন, আওয়ামী লীগের হয়তো 10 জন, আমাদের 100 জন। জেলে থাকা অবস্থায় তত্ত্বাবধায়ক সরকারের লোকজন দেন দরবার শুরু করলো, দেশে নির্বাচন দিয়ে তারা চলে যাবে, প্রেশার ছিল, সারা পৃথিবী থেকে প্রেশার দিল, প্রেশারে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা থেকে সরে যাবে। আমাদের নেত্রীর কাছে তারা গেল, আমাদের নেত্রী তখনও বলেছিলেন, আপনারা জানেন, পেপার পত্রিকা দেখেছেন, শেখ হাসিনা কি কান নষ্ট হয়ে গেছে, কান শুনতে পায় না, কি হয়, উনি কানাডা যায়, আমেরিকা যায়, উনি আর দেশে আসবে না। আমাদের নেত্রী কি বললো, আপনি চলে যান? আমার নেত্রী বললো, না, আমি আমার এই দেশ ছেড়ে কোথাও যাব না। উনি বলেছিলেন, আমার এই মাটি, এই দেশের মানুষের ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। উনি যান নাই, জিত ছিলেন, জোর করে ওনাকে পাঠিয়ে দেবে, এয়ারপোর্ট, গাড়ি, সবকিছু ঠিকঠাক, উনি বেঁকে বসলেন। নো, আমরা জেলখানা থেকে খবর পেলাম, আমরা খবর দিলাম, ম্যাডাম, আপনি কিসের, এই দেশের জনগণ আমাদেরকে ছেড়ে কোথায় যাবে? উনি সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, উনি যাবেন না, উনি গেলেন না। কি হলো, যখন উনি আর গেলেন না, শেখ হাসিনা তখন কি করবে, উনি তো দেশ ছেড়ে চলেই গেছেন। সে অবস্থায় যখন শুরু হয়ে গেল আলোচনা, তত্ত্বাবধায়ক সরকারের লোকজন ম্যাডামের কাছে, ম্যাডাম বলেছে, আমি 9 বছর জেলে থাকবো, প্রয়োজনে 9 বছর জেলে থাকবো, কিন্তু যারা অন্যায় করে এই 2 বছর বাংলাদেশের মানুষকে যারা অত্যাচার নির্যাতন করেছে, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, তাদের বিচার আমি করেই ছাড়বো। শেখ হাসিনা দেশে ফেরত আসলেন, ওনার কাছে গেলেন আর্মি, সামরিক বাহিনীর ফখরুদ্দিন মঈনুদ্দিনের দোসররা, আজকে দেখেন না, তাদের দোসররা কেউ এমপি হয়ে আছে, কেউ কেউ সরকারের বড় বড় জায়গায় আছে। আজকে ফখরুদ্দিন মঈনুদ্দিনরা দেখেন আজকে দেশের বাহিরে, তাদের কোনো বিচারও নাই, তাদের বিরুদ্ধে কোনো মামলাও নাই। আজকে সেই ফখরুদ্দিন মঈনুদ্দিনরা হাসিনার কাছে গিয়ে বললেন, হাসিনা বললে যে গত 2 বছর যা কিছু অবৈধ কাজ হয়েছে সবকিছু বৈধতা দিয়ে দেবো, অর্থাৎ মানে অগণতান্ত্রিক যা কাজ হয়েছে, যা অন্যায় হয়েছে, যা অবিচার হয়েছে, ব্যবসায়ী, সাধারণ মানুষ, রাজনীতিবিদ, তার দলের লোক, আমাদেরকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অন্যায় ভাবে, যাদের চরিত্র হনন করা হয়েছে, আজকে আমাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা, যে কোনো আমরা দুর্নীতির দ বুঝি না, আমরা খেতে পাই না। আজকে যে আমরা মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, আজকে সংখ্যা চলে না, আমাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা, হ্যাঁ, মামলা দিয়ে আমাদেরকে জেলে আটকে রাখলো। খালেদা জিয়া বললো, আমি 9 বছর জেলে থাকবো, কিন্তু এই অন্যায়ের বিচার আমি করব।
তখন শেখ হাসিনার কাছে গেল, শেখ হাসিনা আমি সব মাফ করে দেবো, আমাকে তোমরা ক্ষমতা বসো। প্রিয় ভাইরা আমার, এই যে শুরু হলো গণতন্ত্র হত্যা 2008 সালে নির্বাচনের আগে। আমি তখন জেলখানায়, আমি জেলে 2001 সালে আমি এমপি হয়েছিলাম 115,000 ভোট নিয়ে, 1,09,000 ভোট পেয়ে। আমার বউ ইলেকশন করলো আমার সিটে, আমার থেকে আরো 10,000 ভোট বেশি পাই, একই ভোট। 2001 সালে যে ভোট ছিল আমার নির্বাচনী এলাকায়, ওই তখন আওয়ামী লীগ সেনাবাহিনী এসে তারা ওই যে কার্ড সিস্টেম করলো, আপনারা জানেন। তখন আগে ছিল একটা লোক 2 বা 3টা ভোটার হতে পারতো, কিন্তু আর্মিরা এসে একজন একটাই ভোট, অর্থাৎ ওই যে আইডি সিস্টেম, ন্যাশনাল আইডি কার্ড। এই ন্যাশনাল আইডি কার্ডের কারণে একজন ভোটার একজনই ভোট দেবে, কিন্তু আমাদের ওই আগে আছে, মানে 2001 সালে একজন ভোটার ঢাকার ভোটারও হতে পারতো, তার নির্বাচনী এলাকা হতে পারতো, আবার তার গ্রামে ইউনিয়নে ভোটার হতো 3। যার কারণে ভোট কম বেশি হয়ে দেখা গেল সেম ভোট। আমার সিটের কথাই বলছি, আমার বউ আমার থেকে আরো 10,000 ভোট বেশি পেয়ে আমার বউকে হারিয়ে দেওয়া হলো। অর্থাৎ সুন্দর করে সূক্ষ্ম কার্য, আর্মিরা প্রতিটা কেন্দ্রে, প্রতিটা সেন্টারে 200-300 করে ভোট ব্যালট ঢুকিয়ে দিয়ে তারা আওয়ামী লীগকে ক্ষমতা নিয়ে আসলো। এবং আমি প্রমাণিত, এবং অনেক মানুষ কিন্তু এখন অনেকেই জানে না 2008 সালের ভোট তারা অনেকে মনে করবে নিরপেক্ষ। নো, কোন নিরপেক্ষই ভোট হয়নি, ওইটাও হয়েছিল ভোট, ষড়যন্ত্রের ভোট। তখন মানুষ ধারণা করেছিল এই লেটেস্ট পাসিং গভর্নমেন্ট হচ্ছে বিএনপির মতো মানুষ অসন্তুষ্ট। তাহলে যে অসন্তুষ্ট হতো বিএনপি, 1996 সালে তো বিএনপি ক্ষমতা বিরোধী দলে ছিল। 1996 সালে আন্দোলন করে বিএনপির বিরুদ্ধে জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সব পার্টি এক হওয়ার পরও বিএনপি 116টা সিট পেয়েছে। সেই বিএনপি 2008 সালে এসে মাত্র 29টা সিট পায়। এটা তো মানে কেউ বিশ্বাস করতো না, একটা পাগলও বিশ্বাস করে না। এক কথা হচ্ছে এটাই যে 2008 সালেই তারা ষড়যন্ত্র করে, এই যে ষড়যন্ত্র শুরু হলো অব্যাহত আছে। 2014 সালে তো জানেন, 2014 সালে তারা ঠিক একইভাবে তারা ভোটারবিহীন তারা ভোট করেছে। এবার তারা আবার ভোট হয়েছে। এবার আমি জেলখানায়, আমার ওয়াইফ আমার সিটে নির্বাচন করেছে, তাকে ঘর থেকে বেরোতে দেয়নি, তাকে গুলি করেছে। আমার স্ত্রীকে তারা আক্রমণ করে আমার স্ত্রীর হাত ভেঙে দিয়েছে। আমার পরিবার, আমার স্ত্রী ভোট কেন্দ্রে যেতে পারেনি, ভোট দিতে পারেনি, তার ভোট। এই যে ভোট, এই যে গণতন্ত্র, যে গণতন্ত্রের কথা শেখ হাসিনা বলে, আমার কষ্ট লাগে যে পার্লামেন্টে, পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে যখন মিথ্যা দিয়ে শুরু করে, এই যে নতুন শিশু যে জন্মগ্রহণ করছে, সে কি তার কাছে কি শিখছে? এটা মিথ্যা দিয়ে আমার দেশে একটা শিশু জন্মগ্রহণ করে মিথ্যা কথা শুনছে একটা দেশের প্রধানের কাছে। উনি ভোটের পরে 1914 যে লাস্ট যে ভোট, আমি জেল থেকে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, তখন জেলের মধ্যে থেকে উনি কি রিসিপশন নিচ্ছে, ইয়েতে কি বলে, সওয়ার্দী উদ্যানে। রিসিপশনটা কি? ভোটে জয় লাভের। মানুষের চক্ষু লজ্জা বলে, সারা পৃথিবীর মানুষ দেখছে যে আগের দিন রাত্রেবেলা সিল মেরে 50% ভোট আগের দিন মারছে, মারার পরে বড় বিশ্বাস হয়নি যে যদি আবার উল্টে যায় ভোট, আবার দিনের বেলা সকালবেলা আবার মেরেছে। এই যে শ্যামা ওবায়দরা তো খুব খুশি যে তারা জিতে যাচ্ছে, কিন্তু জানে না আগের দিন ভোট মেরেছে, ও নিজে জানতো না, সকালবেলা বুঝতে পারছে। আগের দিন আমাদের মহাসচিব, বিএনপি মহাসচিব, উনি ঠাকুরগা, উনি প্রেসের সামনে বলে দিচ্ছে ভোট নিরপেক্ষ হচ্ছে। আসলে তো উনি বুঝে উঠতে পারেন, ইনোসেন্ট, মানে সহজ সরল ভাবে বলে ফেলছে, কিন্তু উনি নিজেও জানে না যে ওনার কেন্দ্রে আগের দিন রাত্রে ভোট মেরে ভরে দিচ্ছে। কারণ ওনার জানার কথা, উনি তো ভদ্রলোক মানুষ। কিন্তু আমরা যারা অভদ্র লোক, আমরা তো ভদ্রলোক না, আমরা হচ্ছে অভদ্র লোক। আমরা জানি যে কি, ওই জন্য আমাদের দেখেন না, ভোট আসলেই আপনারা যদি বলেন, আমার কষ্ট লাগে এই জন্যই, খুব কষ্ট লাগে। 2008 সালেও আমার জেলে ঢুকালো, 2014 সালে ঢুকালো, আর এইবার আমি সমস্ত মামলা জামিন টামিন নিয়ে নাটোরে যাব। আমার নেতা বিএনপির ভাই চেয়ারম্যান সাহেব, উনি আমাকে টেলিফোনে রাত্রে বললেন, দুলু সাহেব আপনি কোথায়? তা আমি বললাম যে ভাই আমি বাসায়। বলে এক্ষুনি বের হন। আমি কেন? বলছে আপনি অ্যারেস্ট হবেন। আমি কেন আমি অ্যারেস্ট হবো? ভাই আমি তো আমার সব মামলা জামিন নিয়ে নিচ্ছি, এত কথা বলার দরকার নাই, আপনি ঘর থেকে বের হন।
আমার বউ বলে তুমি এখনই যাও। আমি বাসাতে চলে গেলাম। পরে আমি বলছি কি ব্যাপার, আমি তো কোনো মামলা নাই। যাই হোক, টাইম আগে আসতেছে, নির্বাচনের ঘোষণা হয়ে গেছে, আমি ক্যান্ডিডেট। তারপরে দেখি আমার ক্যান্ডিডেট বাতিল করে দিল নির্বাচন কমিশনার। আমি হাইকোর্টে গেলাম, হাইকোর্টে আমাকে রায় দিল যে আমি বহাল, অর্থাৎ আমি আবার ক্যান্ডিডেট, অর্থাৎ আমি ধানের শীষ নিয়ে আবার প্রার্থী। আমার এলাকার সমস্ত লোক মিষ্টি বিতরণ, আনন্দ উৎসব শুরু করে দিছে যে কি আমাদের দুলু সাহেব আবার ক্যান্ডিডেট হয়ে গেল, অর্থাৎ বাতিল করেছিল, হাইকোর্ট বহাল করে দিছে। আমি শোনার সাথে বাসায় এসে কাপড় চোপড় রেডি হয়ে আমি রওনা দেবো নাটোরের উদ্দেশ্যে। ইন্দিমেন্ট টাইমে দেখে আমার বাড়ির চারদিক ঘেরাও করে ফেলে দিল। ভোটের 20 দিন আগের কথা বলছি। ঘেরাও করে আমার চেক বান্ধা করে হাত পাত বাইন্দা হ্যাংকাপ লাগে। একটা আমি এমপি ছিলাম, মন্ত্রী 3 বারের এমপি আমি, হ্যাঁ মন্ত্রী ছিলাম। আমার হাত বেঁধে আমার হ্যান্ডকাপ লাগে, আমার বেঁধে নিয়ে চলে গেল। মনে হচ্ছে কি একটা অন্যায়। আমি বললাম ভাই কি আমার অপরাধটা কি? স্যার কিছু বলার বুদ্ধি নেই স্যার, উপরের নির্দেশ। তাহলে আপনারা বোঝেন যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু কত গুরুত্বপূর্ণ লোক। 300 সিট বিএনপি ক্যান্ডিডেট, রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেপ্তার করে নিয়ে যেতে হবে। বাংলাদেশে আরো 229 জন 99 জন বিএনপি ক্যান্ডিডেট আছে, কাকে গ্রেপ্তার করার প্রয়োজন মনে করলো না, আমাকে গ্রেপ্তার করতে হবে। আমি কি এমন গুরুত্বপূর্ণ লোক, এটাই আমি বুঝলাম না। তো এই হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র। তা আজকে আমরা মনে করি যে আজকে এই গণতন্ত্র থেকে রক্ষা পেতে হলে, এই গণতন্ত্রকে রক্ষা করতে হলে আমাদের আজকে যে করোনার নিয়ে দেখেন কি রাজনীতি সারা পৃথিবীতে। আজকে দেখেন দেশের গণতন্ত্র নাই, দেশের জবাবদিহিতা নাই, ভোটারবিহীন আজকে যারা সরকারে আছে দেখছেন না কি সাহেব, যেটা আমার ভাই মালিক ভাই বলেছেন। আমি গতকালকে ওই স্টেটমেন্ট দিয়েছি একটা, উদারপিন্ডি বুদার ঘাড়ে। আরে সাহেব, আমরা যে ভাই বলল, আমি যখন এমপি ছিলাম আমাদের নেতা তারেক রহমান সাহেব তখন ওই অফিস করেছিল আমাদেরকে নিয়ে, উনি গবেষণা, অর্থাৎ আওয়ামী লীগের দুঃশাসন, আমলের কর্মকাণ্ড, তারা কি সব কাজ করছিল এবং তাদের বক্তব্য, শেখ মুজিব কি বক্তব্য দিতেন সেই সময়, শেখ মুজিবের বিরুদ্ধে ডাকসুতে মোজাহিদুল ইসলাম সেলিম, মতিয়া চৌধুরী, তারা কি বক্তব্য, এই সমস্ত বক্তব্যগুলো আমরা বের করে কাটিং করে এর উপরে আমরা রিসার্চ করতাম যে এই বক্তব্যগুলো আমরা আগামী পার্লামেন্ট নির্বাচনে দেবো। তারেক রহমান এগুলো নিয়ে আমাদের সঙ্গে বসতেন, আলোচনা করতেন, কখন কে কি বক্তব্য দেবে, কোন বিষয়, হয়তো আমরা যারা ইয়াং এমপি ছিলাম আমরা পার্লামেন্টে কি বলবো, আমরা জনসভা দ্বারা কি বলবো, আমরা মিটিং এ কি বলবো, কোন নেতা কোন সিনিয়র কি বলবে, জাস্ট এগুলো নিয়ে একটা গবেষণা আমরা করেছিলাম। আর সেই হাওয়া ভবন নিয়ে কত দিনের রাজনীতি, কি সাহেব ধরা বললো, কি সাহেব নাকি হাওয়া ভবন। আরে আমরা তো ওই ভবনেরই লোক, কই কোনোদিন তো সাহেব নামের কাউরে কোনোদিন দেখিনি। আমরা তো বিরোধী দলের 5 বছর তো ওখানেই ছিলাম, পজিশনে যখন মন্ত্রী হলাম, ক্ষমতা এলাম, তখন ওখানে দুপুরে খাইতাম, আসতাম, থাকতাম। কোনোদিন যে সাহেব নামে কারো চেয়ার আমরা দেখি নাই। যেই ধরা পড়ে সেই হচ্ছে হাওড়া। আজকে 12টা বছর বিএনপি ক্ষমতার বাহিরে, তারপরেও আপনারা উদারবেন্দি বুদার ঘাড়ে চাপাতে চান। এই সমস্ত বলে আসলে বাংলাদেশের মানুষ এখন সত্যি কথা বলতে কি, আওয়ামী লীগ যদি সত্য কথাও বলে সেটা মানুষ বিশ্বাস করে না। আজকে তাদের এই জবাবদিহিতা না থাকার কারণে মানুষ অস্থির আছে। মানুষ এই যে বললেন না, আমেরিকা দেখলেন কয়দিন আগে এক কৃষ্ণাঙ্গকে নিয়ে তুলকারাম কাণ্ড, ট্রাম্প তো পালা মানে কি মাটির নিচে পালা যেতেছে, খালি খবরে দেখতেছে। তো বাংলাদেশের অবস্থা ঠিক তার থেকে খারাপ করে নিতে অপেক্ষা করছে। বললাম তো, মানুষ না খেয়ে মরে যাবে। এই যে আল্লাহ তাআলার আযাব হচ্ছে, শাহেদ নামের কোন দালাল, সব সে আজকে এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয় না। শাহেদ আজকে এই যে ইতালিতে আমাদের প্লেনের লোক বাংলাদেশিদের ফেরত দেওয়া হচ্ছে। এই যে সাবরিনা নামে একটা সুন্দরী এক নায়িকা নাকি না ডাক্তার, সে শুনলাম যে তাকে গ্রেপ্তার করেছে, কিছুক্ষণ আগে শুনলাম আর কি টেলিভিশনে, তাকেও গ্রেপ্তার করেছে। এই যে সব আওয়ামী লীগের ছত্র ছায়, আজকে মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা মানুষ ঘর থেকে বেরোতে পারছি না। আপনি জানেন না, আজকে যে আমাদের মালিক ভাই, আপনারা ব্যবসা করেন, আমার বন্ধুরা লন্ডনে ব্যবসা করে, পাঁচ ব্যবসায়ীকে 28,000 পাউন্ড করে দিচ্ছে। যাদের ট্রেড লাইসেন্স দেখাচ্ছে তাদেরকে 28,000 পাউন্ড করে। আমার এক বন্ধু আছে, ও প্রায় 4টা ট্রেড দেখিয়েছে, ও 28,000 পাউন্ড সে পেয়েছে। ওদের দেখলাম কি খুশি। যারা চাকরি করতো তাদের বেতন বাড়িতে পৌঁছে যাচ্ছে। কানাডা আমার আত্মীয় স্বজন আছে, তারা বাড়িতে বসে আছে, চাকরি করছে,
তাদের টাকা গভর্নমেন্ট পাঠিয়ে দিচ্ছে সারা পৃথিবীতে, যেখানে সরকার সাহায্য করছে। আর বাংলাদেশে কি হচ্ছে, আজকে আমি বললাম তো, এই যে আজকে দোকানপাট, আজকে ব্যবসায়ী, আজকে মানে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী, রিক্সাওয়ালা, এই যে ঢাকা শহরে রাস্তা বের হলে মানুষ হাত পাঠাচ্ছে, মানে যারা একসময় রিক্সা চালাইতো, গাড়ি চালাইতো, টেম্পু চালাইতো, সিএনজি চালাইতো, আজকে তারা ভিক্ষার থালি নিয়ে বের হয়েছে। মানুষ না খেয়ে মরে যাবে। ঢাকা শহর থেকে মানুষ গ্রামে চলে যাচ্ছে, বাড়ি ঘর ছেড়ে, ভাড়া বাড়ি ছিল, সে বাড়ি ভাড়া দেওয়ার টাকা নাই, হ্যাঁ, বাড়ি ছেড়ে দিয়ে গ্রামে চলে যাচ্ছে মানুষ। বললাম তো, আজকে শুধু পরিকল্পনার অভাবে, আজকে আমাদের বিএনপির মহাসচিব তারেক সাহেবের নির্দেশে, আমাদের চেয়ারম্যানের নির্দেশে বারবার করে বলছেন আপনারা ডাকুন, আপনারা বসুন, আমরা সবাই মিলে আলোচনা করে এই সমস্যার কিভাবে সমাধান করা যায়। ওনারা কোনো কর্ণপাত নাই। আজকে পার্শ্ববর্তী রাষ্ট্র, এই যে পশ্চিমবঙ্গে মমতা, তার যারা শত্রু, ওই বিজেপি বলেন, ওখানকার সিপিএম বলেন, ওখানকার কংগ্রেস বলেন, সবাইকে দেখেছে। মোদি, যে মোদিকে হেড করে ওখানকার কংগ্রেস, আজকে তাদেরকে ডেকে নিয়ে এই সমস্যার সমাধান করার জন্য কি করা যায়, কি করণীয়, আজকে তারা চেষ্টা করছে। আর বাংলাদেশের ওনারা নিজেরাই আজকে এই চাল নিয়ে ধরা পড়ছে, টাকা নিয়ে ধরা পড়ছে, আওয়ামী লীগের কোট, কালো কোট করে ধরা পড়ছে। আবার পেপার, টেলিভিশন, পত্রিকা প্রতিদিন আওয়ামী লীগের লোক গ্রেপ্তার হয়ে গেছে, কি চাউল চুরি করে। আওয়ামী লীগের লোক কি সরকারি টাকা চুরি করে ধরা পড়েছে। সেখানে এই কিসের গণতন্ত্র, যেখানে জবাবদিহিতা নাই, যেখানে ভোটে নির্বাচিত এমপি না, যেখানে ভোটে নির্বাচিত চেয়ারম্যান না, যেখানে ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান না, যেখানে ভোটে নির্বাচিত চেয়ারম্যান না, সব আওয়ামী লীগ মনোনীত, উপজেলা পরিষদের চেয়ারম্যান না, সব অনির্বাচিত, সেখানে কিসের গণতন্ত্র? তাই আজকে আমি মনে করি যে মালেক ভাই, আপনারা যুক্তরাজ্য যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, আপনারা আসলে আমাদের আদর্শ, আপনাদেরকে স্যালুট করি। আমরা ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশে আসলে হয়েছে কি, যেখানে যদি হত্যা করা হয়, আজকে ওখানে যদি আপনার গায়ে আঘাত করা হয়, তাকে জেলে যেতে হবে। আর এখানে যদি গুলি করে আমাকে মেরে ফেলে দেওয়া হয়, আজকে ইলিয়াসের পরিবার আজকে এতিম হয়ে গেছে, ইলিয়াসের খোঁজ নাই, ইলিয়াসের বিচার নেই, চৌধুরী আলম গুম হয়ে গেছে, এরকম হাজার হাজার নেতা কর্মী আমাদের গুম হয়ে গেছে। অসংখ্য নেতা কর্মীদের গুলি করে হত্যা করে, পাখের মতো করে, হ্যাঁ, আজকে হত্যা করলে তার বিচার নাই। যার কারণে হয়তো আপনারা মনে করছেন আমরা পারছি না। অবশ্যই আমি আজকে আপনাকে বললাম, বাংলাদেশের 90% মানুষ এই সরকারের বিরুদ্ধে। এই সরকারের শুধুমাত্র প্রশাসনের কিছু দালাল এবং প্রশাসনের পুলিশ কর্মকর্তা এবং কিছু মানুষ এদেরকে ক্ষমতা রেখেছে। একটা ঝড় উঠবে এবং এই ঝড়টা খুবই সন্নিকটে, খুব বেশি দূরে নয়। যেরকম আমেরিকায় এক ঝড়ে ট্রাম্পের ক্ষমতা তছনছ হয়ে যাচ্ছিল, আর বাংলাদেশে যদি একটা ঝড় উঠে, এই ঝড়ে কি পরিণত হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এবং সময় বেশি দূরে না, বাংলাদেশের গণতন্ত্র ইনশাআল্লাহ আবার ফিরত আসবে ইনশাআল্লাহ। এবং আমি যারা আজকে আয়োজন করেছেন, আমি তাদেরকে আমার পরিবার, আমার পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার বাংলাদেশের পক্ষ থেকে যারা আমার মালেক ভাই সহ যারা এখানে অংশগ্রহণ করেছেন, সকলকেই আমি লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাআল্লাহ বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারে আমরা আছি, আমরা ছিলাম, আগামী দিনে থাকবো আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বিএনপি জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ দুলু ভাই, আপনার অনেক মূল্যবান কথা, যেটা আমাদেরকে অনেক ভারী করেছে। আমরা সামনের দিনগুলোতে আপনাদের এই মূল্যবান চিন্তাধারা এবং ইতিহাস থেকে আমরা আমাদের সংগ্রাম আরো বেগবান হবে। আজকে আমাদের এই সংগ্রাম পরিষদের সভাপতি লরেন ভাই বলেছিল যে দুলু ভাই এবং শ্যামাপা আসবে, আমরা চাইবো ওনারা যেন আমাদের এই পরিষদের সম্মানিত উপদেষ্টা হিসেবে থাকেন। আমার আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা এই সংগ্রাম পরিষদকে বেগবান করার জন্য যদি আপনাদের মতামত দেন, তাহলে আমরা আপনাদের এই পরিষদে সম্মানিত উপদেষ্টা হিসেবে নামগুলো পাবলিশ করতে চাই। শ্যামাপা এবং দুলু ভাই দুজনই।
মালিক ভাই অলরেডি আছেন উপদেষ্টা হিসেবে। আজানের টাইম, নামাজের টাইম হয়ে গেছে। হ্যাঁ, আজানের টাইম হয়ে গেছে। আচ্ছা, আপনি মুন্সি ওবায়দুর রহমান, আমি দুটো কথা বলতে চাই। হ্যাঁ শুনেন, এখানে যেহেতু আপনারা গণতন্ত্রের কথা বলছেন, আমি একটি কথা বলতে, এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এইটার অধীনে গত 3 মাসে 40 জন সাংবাদিককে অ্যারেস্ট করা হয়েছে, 15 বছরের একটি ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে। এই আমি এখানে মালিক ভাই আছে, আমি আপনারা নিশ্চয়ই ওখানে আপনার ব্রিটিশ পার্লামেন্টের বা যেখানেই হোক আপনারা এই ইস্যুটা আপনারা তুলবেন। আমরা আমাদের মতো করে বিভিন্ন জায়গায় তুলছি। আপনারা জানেন ইতিমধ্যে এডিটর্স কাউন্সিল, বাংলাদেশে যে এডিটর্স কাউন্সিল আছে সকল সম্পাদকদেরকে নিয়ে, তারা ইতিমধ্যে একটা স্টেটমেন্ট দিয়েছে, যে স্টেটমেন্টে তারা এই ডিজিটাল সিকিউরিটি আইনটা তুলে নেওয়ার কথা বলেছে, এবং এই আইনকে অপব্যবহার করে এই সরকার কিভাবে দমন পীড়ন চালাচ্ছে সেটা তারা তুলে ধরেছে। এবং এই আইনটি বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এবং এই আপনারা যেভাবে, যখন সাংবাদিকরা এই ত্রাণ চুরির খবর নিয়ে আসছে, কোথায় একটা আক্রমণ হচ্ছে, সারা দেশ থেকে এই খবর নিয়ে আসছে, এই খবরগুলো আনার কারণে তাদেরকে ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে এনে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। আপনি যেখানে আপনার ন্যূনতম কথা বলার অধিকার নাই, কিন্তু এই জিনিসটা এখন মানে গোয়িং ফরওয়ার্ড এই আইনটি আরো বেশি অপব্যবহৃত হবে, এই কারণে যে এখন আমরা সারা পৃথিবী এখন একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড এর মধ্যে চলে আসছে। আপনি রাজনীতি বাদ দেন, ব্যবসায়ীরা, আপনি শিক্ষা ক্ষেত্রে, অ্যাথলিটরা, স্পোর্টসম্যানরা যারা খেলাধুলা করে, মিউজিশিয়ানরা যারা গান বাজনা করে, সবাই কিন্তু একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে চলে গেছে। এখন এই যখন ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমরা চলে যাই, তখন কিন্তু আপনি খুব ইজিলি একটি মানুষকে যে কোনো একটা স্ট্যাটাস দেওয়ার জন্য, যে কোনো একটা স্ট্যাটাস লাইক করার জন্য, শেয়ার করার জন্য আপনি তাকে এই ডিজিটাল আইনের অধীনে আনতে পারছেন। সুতরাং এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ওখানে আছেন, ওখানে আপনারা এটা নিয়ে একটু মুভমেন্ট করবেন। আমি জানি আপনারা হয়তো ইংরেজির মধ্যে করছেন, আমরা এখানে কথা বলছি অনেকের সাথে। এই জিনিসটা বিএনপি অলরেডি ঘোষণা করেছে, বিএনপি ক্ষমতা আসলে এই আইন বাদ দিবে, অথবা এই আইনের অবাধ সংস্কার করা হবে, যাতে এই আইনটি অপব্যবহার না হয়। সুতরাং এইটা গণতন্ত্রের পরিপন্থী একটি আইন, এটার কথা আমার বলার দরকার ছিল, সেটাই আমি বললাম আর কি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শ্যামাপা, আমি একটু আপনার অবগতির জন্য একটু কথা বলতে চাই যে এটা নিয়ে আমরা বিগত কয়েকদিন আগে আমাদের ইউরোপ পার্লামেন্টের যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোরেডের সাথে আমার সাথে কথা হয়েছে এটা নিয়ে, এবং এটা 57 ধারা, যে ধারাটা উনি নিজে বর্তমান যে অবৈধ প্রধানমন্ত্রী উনি বাতিল করার কথা বলছিলেন, কিন্তু সেটা বাতিল না করে এটার অপপ্রয়োগ করছেন, এবং বিভিন্ন সাংবাদিক যারা নির্যাতিত হচ্ছেন, বিশেষ করে যারা এই সময় যত কণ্ঠরোধ করা, আপনার মুখকে সেলাই করে দিয়ে কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে 57 বছরের 57 ধারা। আমি যেটুকু বলি 57 বছরের 57 ধারা। এবং এটা নিয়ে আমরা গত কয়েকদিন আগে আমেরিকার থেকে আমাদের সাথে মুশফিক ফজল আনসারি ভাই, আমি, তারপরে অন্যান্য যারা সাংবাদিক, জুবায়ের বাবু ভাই, তারপরে ইলিয়াস হোসেন, অন্যান্য যারা আছেন, আমরা সব একত্রিত হয়েছিলাম ভার্চুয়াল ইসের মাধ্যমে, এবং সেখানে আমরা এটা নিয়ে কাজ করছি। আশা করি যে ইনশাল্লাহ এটার একটা এই যাদের কাছে কোনো গণতন্ত্র নেই, তারা এটা তাদের কণ্ঠ রোধ করার জন্য, জনগণের কণ্ঠ রোধ করার জন্য তারা যে কোনো অস্ত্র ব্যবহার করতে পারে। এই যে দুলুভাই, শ্রদ্ধা দুলুভাই যে একটু আগে বললেন যে কতজন লোক যে গুম খুন এবং তাদের জেলের কথা যে বললেন, তো আমরা আপনারা হয়তো ওখানে বসে সামনাসামনি অনেক কিছু বলতে পারছেন না বা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমরা এখান থেকে অনেক কিছু দেখতে পাচ্ছি এবং জানতেছি, এবং তারাও দেখতে পারতেছেন। কিন্তু মানুষের যে ন্যূনতম যে মানবতা বা লজ্জাবোধ, সেটা আমাদের দেশের মানুষের, বর্তমান যারা সরকার দলীয় আছে তাদের নাই। তো তারা অবৈধভাবে থাকার জন্য এটা করতেছে। আমরা শেষ করতে চাই, একটু শর্ট করতে পেলে হবে। তো এটা নিয়ে কাজ চলতেছে, আমি আপনার সাথে বিস্তারিত এটা নিয়ে পরে আলোচনা করব, কথা বলবো ইনশাআল্লাহ। মালিক ভাই, আমি আপনার সাথে এটা নিয়ে পরে কথা বলতেছি। এই আর আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং দাওয়াত রইল আবারও এখানে বেড়াইতে আসার জন্য।
বিশেষ করে দুলু ভাই এবং সমাপাকে ধন্যবাদ। থ্যাংক ইউ জাহিদ ভাই। সময় স্বল্পতার কারণে আসলে আজকে আমাদের আলোচনা যদি আপনারা যদি অনুমতি দেন তাহলে আজকে এখানেই সমাপ্ত করি। ইনশাআল্লাহ অন্য আরেকদিন আমরা অন্য আলোচনা আসবো। খুদা হাফেজ বাংলাদেশ। দুলু ভাই ফোন দিয়ে দুলু ভাই ইনশাআল্লাহ মালিক রিঙ্গো পুনরুদ্ধার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে এবং লরেন্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। লরেন্সকেও ধন্যবাদ, লরেন্সের এই সাহসী ভূমিকার জন্য। আমরা তার সাথে আছি ইনশাআল্লাহ সবাই। থ্যাংক ইউ মালিক ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম। দুলু ভাই কোথাও